পাশাপাশি আজকের ক্লাসটা শুরুর আগে কিন্তু আমি একটা ফ্রি অ্যাডভাইস দিয়েছি, সেই ফ্রি অ্যাডভাইসটা সবাই দিবে না, ঠিক আছে? এই যে তোমার নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই জিনিসপাতিগুলো তোমরা চেষ্টা করবা হাসান স্যারের বই থেকে না পড়ার। হাসান স্যারের বইতে এই জিনিসপাতিগুলো এত কঠিন করে লেখছেন কেন আল্লাহ জানে একমাত্র। সো ওই জিনিসপাতিগুলো ওইখান থেকে পড়লে হচ্ছে তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে বোটানির আজমল স্যারের বইটা ফলো করতে পারো, অথবা আজিবুর স্যারের বইটা ফলো করতে পারো। ওই বইগুলোতে মোটামুটিভাবে ফার্স্ট চ্যাপ্টারে নিউক্লিক অ্যাসিডের পরবর্তী যে অংশটা, সেই জিনিসপাতিগুলো মোটামুটি একটু সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করেছে। স্বাগতম সবাইকে আমাদের এইচএসসি একাডেমিক বায়োলজি কোর্সের আরও একটি ডেমো ক্লাসে। তোমাদের সাথে আছে আমি জাহিদুল সৌরভ, পড়াশোনা করছি এনএসটিউতে ফার্মেসি বিষয়ে। তো তোমাদের মাঝে অনেকেই হচ্ছে আমাকে এই কথাটা বলছো যে ভাইয়া অনেক আশা ভরসা করে হচ্ছে এইচএসসিতে আমি সায়েন্স নিয়েছিলাম, তারপর জীববিজ্ঞান বইটা দেখে আমার আশা ভরসা সব শেষ। এখন ফার্স্ট অধ্যায়ে এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এরকম 3টা কঠিন কঠিন জিনিস আমাদের পড়তে হয়, এগুলো কিচ্ছু বুঝি না। পাশাপাশি হচ্ছে ডিএনএও বুঝি না, আপনি যদি এইগুলোর উপর একটু ভিডিও বানাইতেন। তো আমি যে জিনিসটা ভাইবা দেখলাম সেটা হচ্ছে এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই জিনিসপাতিগুলো যদি তোমাকে ভালো করে বুঝাইতে যাই, তাহলে ফার্স্টে বুঝতে হবে আগে ডিএনএর গঠনটা। ডিএনএর গঠন আবার যদি তোমাকে বুঝাইতে যাই, তাহলে ফার্স্টে বুঝতে হবে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠনটা। আর তাই তোমাদের সবার কথা ভেবে আমি হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড, ডিএনএর গঠন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই 5টা টপিকের উপর হচ্ছে আমি ডেমো ক্লাস আকারে কিছু ভিডিও এই চ্যানেলে, বায়োলজি আড্ডা চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। আর সেই ভিডিওগুলো দেখে যদি তোমার মনে হয় যে আচ্ছা ভাইয়াটা মোটামুটি ভালো পড়ায় বা ইন্টারেস্টিং করে পড়ায়, তখনই হচ্ছে আমি বলবো যে একটু ডেসক্রিপশনটা চেক করো। ডেসক্রিপশনটা চেক করলে আমাদের এইচএসসি একাডেমিক বায়োলজি কোর্স, যেখানে আমরা মাত্র 1500 টাকায় তোমাদের ফুল বায়োলজি সিলেবাস, অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফুল কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। সেই কোর্সটার বিস্তারিত জিনিসপাতি জেনে সেখানে হচ্ছে ভর্তি দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি তাহলে। সো প্রথমে চলো আমরা দেখে নিই হচ্ছে আজকের টপিক, জানা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি, সেই জিনিসটা জানার আগে আমরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নিব। একদমই নর্মাল জিনিসপাতি, যেমন হচ্ছে নিউক্লিক অ্যাসিড কে আবিষ্কার করছেন, বা নিউক্লিক অ্যাসিড কোন বিজ্ঞানী হচ্ছে কোথা থেকে আবিষ্কার করে তারপর হচ্ছে আমাদের পড়াশোনার চাপটাকে আরও বাড়াই দিচ্ছেন, ওইসব জিনিসপাতি নিয়ে আমরা একটু জেনে নিই, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা যেটা সেটা হচ্ছে 1869 সালে বিজ্ঞানী ফ্রেডরিক মিশার, বাংলা সিনেমার মিশা সওদাগরের মতো, তার নাম হচ্ছে ফ্রেডরিক মিশার, তিনি কি করলেন, তিনি হচ্ছে একটা যুদ্ধাহত সৈনিকের যে ক্ষতস্থান আছে, সেই ক্ষতস্থানের মাঝে যে পুজ আছে, পুজ মানে কি? পুজ মানে হচ্ছে নর্মালি আমরা জানি যে মৃত শ্বেত রক্তকণিকা। সো সেই শ্বেত রক্তকণিকাটাকে আইসোলেট করলেন বা আলাদা করলেন। তারপর সেই শ্বেত রক্তকণিকার ভিতরে নিশ্চয়ই নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটাকে আলাদা করলেন। তারপর সেই নিউক্লিয়াসের ভিতরে গিয়ে দেখলেন যে এক ধরনের পদার্থ পাওয়া যাচ্ছে, যে জিনিসটা আগে কোনো বিজ্ঞানী আবিষ্কার করেন নাই। তার নাম তিনি কি দিলেন? তার নাম দিলেন হচ্ছে নিউক্লিন। সেই নিউক্লিনকে বর্তমানে আমরা নিউক্লিক অ্যাসিড হিসাবে চিনি। তাহলে প্রথমে যে জিনিসটা আবিষ্কার হয়েছিল সেই জিনিসটার নাম ছিল নিউক্লিন। এরপর 1889 সালে বিজ্ঞানী অল্টম্যান এই নিউক্লিনের মাঝে অ্যাসিডের ধর্ম দেখতে পান। অল্টম্যান কিন্তু নামটা, তোমরা আবার হচ্ছে যারা হচ্ছে অ্যাভেঞ্জার সিরিজের ভক্ত আছো তারা হচ্ছে এই অল্টম্যানের নামটাকে অ্যান্টম্যানের সাথে হচ্ছে আবার প্যাচ লাগিয়ে ফেলো না, ঠিক আছে? সো নামটা কি হবে? নামটা হবে হচ্ছে বিজ্ঞানী অল্টম্যান। অল্টম্যান সর্বপ্রথম এই নিউক্লিন যে জিনিসটা আবিষ্কার করছেন ফ্রেডরিক মিশার, তার ভিতর হচ্ছে অ্যাসিডের ধর্ম দেখতে পান। ওই অ্যাসিডের ধর্ম দেখতে পাওয়ার কারণেই এই জিনিসটার নাম হয়েছে নিউক্লিক অ্যাসিড। তাহলে খুব সিম্পলভাবে আমরা মোটামুটিভাবে বুঝতে পারতেছি যে নিউক্লিক অ্যাসিড জিনিসটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকে এবং তার ধর্মটা কীরকম? তার ধর্ম হচ্ছে অ্যাসিড টাইপের, অর্থাৎ অম্লধর্মী। এরপর 3 নাম্বার যে জিনিসটা আমরা মনে রাখবো সেই জিনিসটা হচ্ছে 1894 সালে, আরও কয়েক বছর পর, বিজ্ঞানী কোশেল নামে একজন বিজ্ঞানী আছে, সো আলবার্ট কোশেল, তিনি যেই কাজটা করলেন সেটা হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড নিয়ে একটু ভালো করে গবেষণা করলেন যে এই নিউক্লিক অ্যাসিডের ভিতরে আসলে কী কী জিনিস থাকে। তখন তিনি যে জিনিসটা দেখলেন সেটা হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড বেসিক্যালি 3 ধরনের জিনিস দ্বারা গঠিত। 1 নম্বর হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, যেটাকে একটু কঠিন ভাষায় বলে পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা। 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, অর্থাৎ যেই ধরনের ক্ষারের ক্ষেত্রে ভিতরে হচ্ছে নাইট্রোজেন থাকবে এরকম কিছু ক্ষার পেলেন। আর পাইলেন হচ্ছে অজৈব ফসফেট। অজৈব ফসফেট হিসেবে কি পেলেন তিনি? ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা মনে রাখবো 1894 সালে সর্বপ্রথম বিজ্ঞানী আলবার্ট কোশেল একটা নিউক্লিক অ্যাসিড আসলে রাসায়নিকভাবে কী কী জিনিস দ্বারা গঠিত সেই 3টা জিনিস প্রথম আবিষ্কার করেন। সেই 3টে জিনিস কী কী? 1 নম্বর হচ্ছে পেন্টোজ সুগার, 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, আর 3 নম্বর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট কিংবা অজৈব ফসফেট। সেই অজৈব ফসফেট হিসেবে কি থাকে? অজৈব ফসফেট হিসেবে থাকে হচ্ছে ফসফরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে H3PO4। আর মাঝখান দিয়ে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই নাইট্রোজেনাস যে ক্ষার, সেই নাইট্রোজেনাস ক্ষারের মাঝে তিনি 2 ধরনের ক্ষার পেলেন। এক ধরনের ক্ষারকে বললেন পিউরিন, আরেক ধরনের ক্ষারকে বললেন পাইরিমিডিন, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা জাস্ট মনে রাখো, তাহলেই হবে। আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী পেজে, সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে খুব ভালো করে এই জিনিসটা মনে রাখতে হবে। সেই জিনিসটা হচ্ছে যে আমরা জানি নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন বিজ্ঞানী
ফ্রেডরিক মিশার। অন্যদিকে এই নিউক্লিক অ্যাসিড আবার কয় ধরনের? আজকে বর্তমান যুগে আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। এই নিউক্লিক অ্যাসিড যে ডিএনএ আরএনএ এই দুইটা ফর্মে থাকতে পারে বা দুই রকমের হতে পারে, এই জিনিসটা সর্বপ্রথম আবিষ্কার করছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী লেভাইন। তাহলে আমরা মনে রাখবো বিজ্ঞানী লেভাইন সর্বপ্রথম 1921 সালে। 1921 সাল কীভাবে মনে রাখা যায়? ওই যে ঢাকা ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সাল, ওই সময় হচ্ছে বিজ্ঞানী লেভাইন অন্য আরেক দেশে তিনি কী করছিলেন, এই ডিএনএ আরএনএ এই দুই রকমের নিউক্লিক অ্যাসিড যে আছে প্রকৃতিতে সেই জিনিসটা সর্বপ্রথম আবিষ্কার করছিলেন। তাহলে মোটামুটিভাবে হচ্ছে এই হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড সম্পর্কিত মোটামুটি একটা বেসিক ধারণা। এরপর আমরা এডিশনাল ইনফরমেশন হিসেবে আরও কিছু ইনফরমেশন এখন জানার চেষ্টা করব। সেই জিনিসটা কি? আমরা মনে রাখবো যে মৌল হিসেবে অর্থাৎ অ্যাটম হিসাবে কি কি জিনিসপাতি নিউক্লিক অ্যাসিডের ভিতরে পাওয়া যায়। মোটামুটিভাবে তোমাদের বই অনুযায়ী 5টা জিনিসের নাম মনে রাখো। সেই জিনিসটা হচ্ছে ফার্স্ট হচ্ছে চপ। একটা চপ চিন্তা করবা, আলুর চপ। আলুর চপের ভিতরে কি আছে? CHOP, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং ফসফরাস। আর পাশাপাশি হচ্ছে কি থাকে? নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন আবার কই থেকে আসছে? ওই তো একটু আগেই তো আমি বললাম যে নিউক্লিক অ্যাসিডের ভিতরে কি থাকে? নাইট্রোজেন গঠিত ক্ষার থাকে। ওই নাইট্রোজেন সেখান থেকে হচ্ছে এই 5টা জিনিস, চপ আর হচ্ছে নাইট্রোজেন। চপ মানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং নাইট্রোজেন। আচ্ছা, এর মাঝে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন যেহেতু হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারের মাঝে থাকে, আর নাইট্রোজেন গঠিত ক্ষার যেহেতু হচ্ছে আমাদের ডিএনএর ভিতরে অনেক অনেক বেশি পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই নাইট্রোজেনও আমাদের ডিএনএর ভিতরে বা আমাদের নিউক্লিক অ্যাসিডের ভিতরে অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। কত পার্সেন্ট? আমরা মনে রাখবো যে মোটামুটিভাবে আমাদের নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ কিংবা আরএনএর ভিতরে নাইট্রোজেন পাওয়া যায় শতকরা 15%, আর ফসফরাস যে জিনিসটা আছে সেই জিনিসটা পাওয়া যায় হচ্ছে 10%। তাহলে মোটামুটি মৌল কী কী জিনিসপাতি থাকে এবং পাশাপাশি হচ্ছে সেই মৌলের মাঝে কোনটা কত পার্সেন্ট থাকে সেই জিনিসপাতিগুলো আমরা মোটামুটি জেনে ফেললাম। এখন আমরা চলো যে নিউক্লিক অ্যাসিড কয় ধরনের থাকে। ছোটোবেলা থেকে একদম পিচ্ছিকালে যখন হচ্ছে বায়োলজি পড়ছো তখনই কি জানছো যে নিউক্লিক অ্যাসিড থাকে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ মানে কি? আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এগুলো একদম পিচ্ছিকালে পড়াশোনা। আচ্ছা, এখন কথা হইতেছে এই যে ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এই যে আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, এই জিনিসপাতিগুলো থাকে কোথায়? আমরা কিন্তু অলরেডি যখন হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমি যখন হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছি তখনই তোমাদেরকে বলছিলাম যে ডিএনএ থাকে হচ্ছে মেইনলি আমাদের ক্রোমাটিন তন্তুর ভিতরে কিংবা ক্রোমোজোমের ভিতরে। অর্থাৎ তুমি যদি হচ্ছে সৃষ্টি জগতের যে কোনো একটা কোষ নাও, সেই কোষের ভিতরে তুমি কি পাবা? গোলাকৃতির একটা নিউক্লিয়াস পাবা। সেই নিউক্লিয়াসের ভিতরে আবার কি পাবা? হয় তুমি পাবা ক্রোমোজোম, না হয়তো ক্রোমাটিন তন্তু। সেই ক্রোমোজোম কিংবা ক্রোমাটিন তন্তুর ভিতরে থাকে হচ্ছে আমাদের ডিএনএ। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন হইতেছে আরএনএ কই থাকে? তাহলে আমরা সিম্পলি মনে রাখবো যে একটা কোষের ভিতরে মোট যত আরএনএ আছে তার প্রায় 90% আরএনএ থাকে একটা কোষের সাইটোপ্লাজমে, আর মাত্র 10% আরএনএ থাকে হচ্ছে ওই নিউক্লিওলাসে। আমরা বলছিলাম নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু, তাই তাকে যাতে কেউ চোখ লাগাই দিতে না পারে সে কী করে আবার ভিতরে একটা টিপ করে রাখে। ওই কালো টিপটা বা গোল অঞ্চলটা যেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকে তার নাম কি? তার নামই হচ্ছে নিউক্লিওলাস। সেই নিউক্লিওলাসের ভিতরে থাকে হচ্ছে 10% আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে বিস্তারিত জানার আগে যেই ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের প্রাইমারিভাবে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানা দরকার সেগুলো কিন্তু আমরা অলরেডি জেনে ফেললাম। এবার আমরা চলে আসি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে বিস্তারিত আলোচনায়। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের ব্যাপারে তোমাদের বইতে দেখবা অনেক কঠিন করে হচ্ছে অনেক সংজ্ঞা দেওয়া থাকতে পারে, সেই জিনিসটা তুমি শিখতে পারো, কিন্তু পাশাপাশি হচ্ছে মেইন জিনিসটা আসলে কি বুঝাইতেছে সেই জিনিসটা জানা দরকার। তাহলে চলো নিউক্লিক অ্যাসিড জিনিসটা আসলে কি বোঝায় সেই জিনিসটা এক্সপ্রেস করে আমরা একটা সংজ্ঞা দাঁড় করাই। নিউক্লিক অ্যাসিড অর্থাৎ নিউক্লিক কথাটা যেহেতু আছে তার মানে কি? তার মানে তার অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। আর অ্যাসিড কথাটা যেহেতু আছে তাহলে তার বৈশিষ্ট্য কীরকম? বৈশিষ্ট্য হচ্ছে অম্লধর্মী। তাহলে এই কথাগুলো রেখেই হচ্ছে আমরা তার সংজ্ঞা দাঁড় করবো, তাহলে হচ্ছে আমাদের মনে রাখা খুব সহজ হবে। তাহলে জাস্ট সিম্পলিভাবে আমরা মনে রাখবো যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে মূলত একটা কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের ভিতরে থাকা এক ধরনের অ্যাসিড ধর্মী পদার্থ যা কিনা দেখতে অনেকটা মালার মতো। আর একটা মালার ভিতরে কি থাকে? পুঁতি থাকে। তাহলে নিউক্লিক অ্যাসিড যেহেতু হচ্ছে মালার মতো দেখতে, তাহলে নিশ্চয়ই তার ভিতরে কি থাকবে? ছোট ছোট পুঁতি থাকবে। নিউক্লিক অ্যাসিড নামক মালাটার ভিতরে থাকা এই ছোট ছোট পুঁতিগুলোকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে আমরা কি মনে রাখবো? যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে অনেকটা মালার মতো দেখতে একটা পদার্থ যার ভিতরে ছোট ছোট এরকম পুঁতি থাকে, এবং সেই পুঁতিগুলোর নাম কি? পুঁতিগুলোর নাম হচ্ছে নিউক্লিওটাইড। এবার তুমি সিম্পলি একটা মালার কথা চিন্তা করো যে একটা মালার ভিতরে আসলে কি থাকে? নিশ্চয়ই তার ভিতরে অনেকগুলো ছোট ছোট পুঁতি থাকে, এবং সেই পুঁতিগুলো একটা আরেকটার সাথে কিন্তু একটা সুতা দ্বারা হচ্ছে লাগানো থাকে। তাহলে যেহেতু আমাদের নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটা মালা এবং তার ভিতরে আমরা এরকম ছোট ছোট পুঁতির মতো দেখতে নিউক্লিওটাইড পাইতেছি, তাহলে এই একটা নিউক্লিওটাইড নিশ্চয়ই আরেকটা নিউক্লিওটাইডের সাথে এরকম সুতার মতো কোনো
একটা বন্ধন দ্বারা যুক্ত থাকবে। আমরা মনে রাখবো যে এই নিউক্লিক অ্যাসিডের ভিতরে একটা পুঁতি অর্থাৎ একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে সেই বন্ধনটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে এখন তুমি একটু চিত্রটা খেয়াল করো, চিত্রটা খেয়াল করলে দেখবা যে নিউক্লিক অ্যাসিড বলতে আমি একটা মালার মতো গঠন বুঝেছি এবং সেই মালার ভিতরে কি থাকে, ছোট ছোট পুঁতি থাকে। প্রত্যেকটা পুঁতির আবার নাম কি? নিউক্লিওটাইড। এরকম নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিডের ভিতরে কয়টা আছে? অনেকগুলো নিশ্চয়ই। আর এই অনেকগুলো নিউক্লিওটাইড যেহেতু নিউক্লিক অ্যাসিডের ভিতরে থাকে সেই জন্যই নিউক্লিক অ্যাসিডকে বলা হয় পলিনিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিওটাইডের একটা পলিমার, একটা মালা। সেই জন্যই দেখবা যে বইতে যখন হচ্ছে ডিএনএর কথা বলছে, ডিএনএর কথাতে শুরুতেই বলছে যে ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড অণু। আরএনএ কথা যখন বলছে আরএনএ কথাতেও শুরুতেই বলছে যে আরএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড অণু। এর কারণটা কি? এর কারণ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ যাই হোক না কেন, সেই জিনিসটা হচ্ছে একটা মালার মতো দেখতে এবং সেই মালার ভিতরে ছোট ছোট পুঁতি থাকে, যে পুঁতির নাম হচ্ছে নিউক্লিওটাইড। এরকম নিউক্লিওটাইড যেহেতু একটা ডিএনএ অথবা আরএনএর ভিতরে অনেকগুলো থাকে, একটা মালার মতো গঠন সৃষ্টি করে, সেই জন্যই এই ডিএনএ কিংবা আরএনএ অর্থাৎ আমরা ইন টোটালি বলতে পারি নিউক্লিক অ্যাসিডকে বলা হয় নিউক্লিওটাইডের মালা কিংবা নিউক্লিওটাইডের পলিমার অর্থাৎ পলিনিউক্লিওটাইড। আচ্ছা, আশা করি এই জিনিসপাতিগুলো একদম ক্লিয়ারলি হচ্ছে তোমরা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাই পরবর্তী পেজে, সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিড, সেই জিনিসটাকে আমরা বলতেছি কি, সেটা হতে পারে ডিএনএ আরএনএ। তাহলে ডিএনএ আরএনএ দুইজনই যদি এরকম পলিনিউক্লিওটাইড হয়, এরকম নিউক্লিওটাইডের মালা হয়, তাহলে তাদের মাঝে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ডিএনএর ভিতরে এই নিউক্লিওটাইডের মালা থাকে হচ্ছে আসলে দুইটা, আমরা জানি ডাবল হেলিক্স। ওই যে একটা সূত্রক দেখতে পারতেছো, আরেকটা সূত্রক দেখতে পারতেছো, এই দুইটা হচ্ছে আসলে নিউক্লিওটাইডের মালা। তাহলে ডিএনএর ভিতরে এরকম নিউক্লিওটাইডের মালা পাওয়া যায় দুইটা, অন্যদিকে আরএনএ বেচারা হচ্ছে সিঙ্গেল, সে হচ্ছে মিঙ্গেল না, তার ভিতরে কীরকম থাকে, নিউক্লিওটাইডের একটা মালা থাকে। তাহলে ওই জিনিসপাতিগুলো হচ্ছে আমি এখানে লিখছি। এরপর যে জিনিসটা সেটা হচ্ছে বিজ্ঞানীরা চিন্তা করলেন যে আচ্ছা নিউক্লিক অ্যাসিড সেই জিনিসটা ডিএনএ হোক কিংবা আরএনএ হোক, আমরা দেখতে পাচ্ছি যে তার ভিতরে আসলে কি থাকে, নিউক্লিওটাইড থাকে। সে একটা নিউক্লিওটাইড কিংবা একটা পুঁতি আসলে কি কি জিনিস দ্বারা গঠিত? তখন তারা দেখলেন যে বিজ্ঞানী আলবার্ট কুশেল যে জিনিসটা আবিষ্কার করছিলেন সেই তিনটা জিনিস দ্বারাই হচ্ছে একটা নিউক্লিওটাইড গঠিত। সেই তিনটা জিনিস কি? এক নম্বর হচ্ছে পেন্টোজ সুগার, দুই নম্বর হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার, আর তিন নম্বর হচ্ছে অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট। যে অজৈব ফসফেট হিসেবে কি থাকে? ফসফরিক অ্যাসিড কিংবা H3PO4। আচ্ছা, তাহলে এখন নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা যদি একদম বিস্তারিত জানতে চাই তাহলে আমাদের কী কী করতে হবে? ফার্স্টে হচ্ছে এই যে পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষার, অজৈব ফসফেট, এই জিনিসপাতিগুলো কীভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে ডিএনএ কিংবা আরএনএর একটা মুক্তা গঠন করে সেই জিনিসটা আমরা জানবো। তারপর আমরা জানবো যে এই একটা মুক্তা বা একটা পুঁতি আরেকটা পুঁতির সাথে কিভাবে যুক্ত হয়ে ডাই নিউক্লিওটাইড গঠন করে। তারপর আমরা জানবো যে অনেকগুলা পুঁতি আসলে পরস্পরের সাথে যুক্ত হয়ে কীভাবে পলিনিউক্লিওটাইড গঠন করে। এই পলিনিউক্লিওটাইডই হচ্ছে ডিএনএ আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। তাহলে বুঝতে পারছো এখন সামনে আমরা কিভাবে আগাবো? আশা করি বুঝতে পারছো। এখন তাহলে আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী পেজে, সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পেন্টোজ শর্করা সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো। প্যান্টা কথাটা আমরা বায়োলজি কিংবা কেমিস্ট্রি যেখানেই পড়ি না কেন আমরা জানি প্যান্টা দ্বারা আসলে কি বোঝাই? 5 বোঝাই। তাহলে পেন্টোজ সুগার কীরকম সুগার হবে বা কীরকম শর্করা হবে? 5 কার্বন বিশিষ্ট শর্করা হবে। এরকম পেন্টোজ সুগার ডিএনএ কিংবা আরএনএতে কয় রকমের পাওয়া যায়? আসলে পাওয়া যায় 2 রকমের। একটা হচ্ছে রাইবোজ শর্করা আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। আমরা নর্মালি জানি যে ছোটোবেলা থেকে 9 10 যদি ফাঁকি দিয়ে না আসো তাহলে কি জানো যে রাইবোজ শর্করা এটা থাকে হচ্ছে আরএনএতে, ডিঅক্সি রাইবোজ শর্করা এই জিনিসটা কোথায় থাকে? ডিএনএতে। তাহলে আমরা এখন হচ্ছে একটু গঠনটা আমরা দেখি যে রাইবোজ শর্করাকে কেন রাইবোজ শর্করা বলা হয় বা ডিঅক্সি রাইবোজ শর্করাকে কেন ডিঅক্সি রাইবোজ শর্করা বলা হয়। আচ্ছা, এখানে একটা ছোটোখাটো একটা বেসিক আমি হচ্ছে ডান পাশে একটা বক্স আকারে লিখছি। মনে রাখবা যে অর্গানিক কেমিস্ট্রিতে যখনই হচ্ছে এরকম কোনা দেখা যায়, এরকম একটা কোনা দেখা যায়, সেই কোনা মানেই হচ্ছে সেখানে একটা কার্বন আছে। আমরা বেনজিন যখন আঁকি, বেনজিনের গঠন কীরকমভাবে আঁকি? সংক্ষেপে এরকমভাবে আঁকি না? সো এরকমভাবে আঁকলে এই যে প্রত্যেকটা কোনা, এই প্রত্যেকটা কোনা দ্বারাই আসলে একটা করে কার্বন বোঝায়। সো বেনজিনের গঠন এরকম গুণে দেখা হচ্ছে 6টা কোনা আছে, 6টা কোনা মানে হচ্ছে 6টা কার্বন। তাহলে বেনজিনে কার্বন সংখ্যা হচ্ছে 6টা। আচ্ছা, এই কথাগুলো কেন বলতেছি? কারণ হচ্ছে রাইবোজ শর্করার যে গঠন আমি ডান পাশে লিখছি সেখানে দেখবা তুমি কিছু পরিমাণ কোনা দেখতে পারতেছো। সেই কোনা মানেই হচ্ছে সেখানে কি আছে? কার্বন আছে। সো আমি হয়তো বা হচ্ছে এখানে গঠনে হচ্ছে ডিরেক্টলি এরকমভাবে আঁকছি, বইতে হয়তো বা এখানে হচ্ছে কার্বন দিয়ে হচ্ছে আঁকতে পারি। ঠিক আছে? সো আমরা বুঝে নিয়েছি যে কোনা মানেই হচ্ছে সেখানে একটা কার্বন আছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটু রাইবোজ শর্করার গঠনটা তুমি দেখো। রাইবোজ শর্করার গঠনের মাঝে প্রথমে কি আছে? অক্সিজেন আছে। আর সেই অক্সিজেনের মাঝে এরকমভাবে একটা কোনা, 2টা কোনা, 3টা কোনা, 4টা কোনা, আর উপরে দেখো আরেকটা কার্বন আছে, অর্থাৎ মোটমাট 5টা কার্বন আছে। যেহেতু 5টা কার্বন আছে এই জন্যই রাইবোজ শর্করা হচ্ছে একটা
পেন্টোজ সুগার কিংবা 5 কার্বন বিশিষ্ট শর্করা। আচ্ছা, এই রাইবোজ শর্করার আসল নাম, আমরা আপাতত সেই কঠিন জিনিসপাতিতে যাব না। এই জিনিসটা যখন আমি তোমাদেরকে এই কোর্সে কোষ রসায়ন যখন চ্যাপ্টারটা পড়াবো তখন এই জিনিসপাতিগুলো নিয়ে আমি একদম ডিটেলসে আলোচনা করব, একদম সহজ করে। আপাতত এই জিনিসপাতিগুলো নিয়ে তোমাদের বলতে গেলে একটু পেস লাগে যাবে, ঠিক আছে? তো আপাতত জাস্ট সিম্পলি মনে রাখো, রাইবোজ শর্করা, এখানে আমরা যে রাইবোজ শর্করা দেখতে পাচ্ছি তার আসল নাম কি? তার আসল নাম হচ্ছে বিটা ডি রাইবোজ শর্করা। তাহলে আমরা কি মনে রাখবো যে আরএনএতে যেই ধরনের পেন্টোজ শর্করা পাওয়া যায় তার নর্মাল নাম হচ্ছে রাইবোজ শর্করা, কিন্তু আমরা যদি তার নামের ব্যাপারে একদম স্পেসিফিক হতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে? রাইবোজ শর্করা না বলে বলতে হবে বিটা ডি রাইবোজ শর্করা। আচ্ছা, এরপর আমরা যে জিনিস জানবো সেটা হচ্ছে ডি অক্সি রাইবোজ শর্করা। বায়োলজিতে তুমি যদি অলরেডি আমার ইউটিউব চ্যানেল বায়োলজিটার কিওয়ার্ডের যে ভিডিওগুলো আমি বানাই সেই ভিডিওগুলো তুমি যদি দেখে থাকো অলরেডি, তাহলে তোমার এই জিনিসটা জানা থাকার কথা। আমি বলছিলাম যে বায়োলজিতে আমরা দুইটা ডি পাবো, একটা হচ্ছে ডিই আর একটা হচ্ছে ডিআই। যদি থাকে ডিই তার মানে হচ্ছে নাই, কোনো কিছু নাই বোঝাইতেছে। আর যদি থাকে ডিআই ডাই, তাইলে বোঝাবে কি? তাইলে বোঝাবে হচ্ছে দুই বোঝাইতেছে কোনো কিছু। তাহলে এখানে কি আছে? ডি অক্সি রাইবোজ শর্করা। ডি মানে কি? আমি অলরেডি বলছি যে ডিই, এই ডিই মানে হচ্ছে কোনো কিছু নাই। কি নাই ভাইয়া? অক্সি। অক্সি মানে কি? অক্সিজেন নাই। কোথা থেকে অক্সিজেন নাই? রাইবোজ শর্করা থেকে অক্সিজেন নাই। একটু আগে আমি যে রাইবোজ শর্করার গঠন দেখাইলাম, সেই রাইবোজ শর্করার গঠন থেকে তুমি যদি একটা অক্সিজেন সরাই নাও, তাইলে যে গঠনটা তুমি পাবা সেই জিনিসটা নামই হচ্ছে ডি অক্সি রাইবোজ শর্করা। এখন কথা হইতেছে, ভাই রাইবোজ শর্করার মাঝে এত এত অক্সিজেন দেখতেছি, তাহলে কোন অক্সিজেনটা আমি সরাবো? আনসার হচ্ছে 2 নাম্বার কার্বন। তুমি একটু রাইবোজ শর্করার 2 নাম্বার যে কার্বন আছে সেই কার্বনটা একটু খেয়াল করো। 2 প্রাইম দিয়ে আমি সেই জিনিসটা লিখছি। সেখান থেকে তুমি যদি অক্সিজেনটাকে সরাই নাও, OH অর্থাৎ হাইড্রোক্সিলের পরিবর্তে তুমি যদি সেখানে হাইড্রোজেন দাও, তাহলে যে গঠনটা পাবা সেই জিনিসটার নামই হচ্ছে ডি অক্সি রাইবোজ শর্করা। এবং আমি আগেই বললাম যে এই জিনিসপাতিগুলোর আরও স্পেসিফিক নাম আছে, আমরা জাস্ট মনে রাখবো। আপাতত জাস্ট এইভাবে মনে রাখো যে ডি অক্সি রাইবোজ শর্করা যে জিনিসটা আমাদের ডিএনএতে পাওয়া যায়, তার আসল নামটা কি? তার আসল নাম হচ্ছে 2 বিটা ডি ডিঅক্সি রাইবোজ শর্করা। এই জিনিসটা মনে রাখতে পারলে আপাতত হবে। আর এই জিনিসপাতিগুলো যে বিটা কেন আসলো ভাইয়া, ডি কেন আসলো ভাইয়া, ওই বড় হাতের ডি, এই জিনিসটা কেন আসলো ভাইয়া, সো এই জিনিসপাতিগুলো আমরা কখন বলছি বিস্তারিত আলোচনা করব, যখন আমরা কোষ রসায়ন অধ্যায়টা পড়াবো তখনই এই জিনিসপাতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাইলেই তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, অর্থাৎ নাইট্রোজেনাস বেস। আমরা একটা পুঁতি বা একটা নিউক্লিওটাইডের ভিতরে প্রথম যে উপাদান যার নাম হচ্ছে পেন্টোজ শর্করা, সেই জিনিসটা সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন আমরা জানবো দ্বিতীয় যে উপাদান যার নাম হচ্ছে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষার। এই যে নাইট্রোজেন গঠিত ক্ষার, সেই জিনিসটার ভিতরে আমরা মৌল আকারে বা এলিমেন্ট আকারে কি কি জিনিস পাবো? আমরা পাবো হচ্ছে 4টা মৌল। তার নাম কি? আমরা সংক্ষেপে মনে রাখতে পারি ক্ষণ। ক্ষণ কথাটা আমরা মনে রাখতে পারি CHON। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 4টা মৌল দ্বারাই মেইনলি নাইট্রোজেন গঠিত ক্ষারগুলা গঠিত হবে। অর্থাৎ আমরা যে বলবো এডিনিনের কথা, তোমরা অলরেডি জানা থাকার কথা যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এই যে আমরা 5টা নাইট্রোজেন গঠিত ক্ষারের কথা বলি, সেই ক্ষারগুলো আসলে কোন কোন মৌল দ্বারা গঠিত? এই 4টা মৌল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। আচ্ছা, এরপর আমরা তো অলরেডি বলছিলাম যে বিজ্ঞানীরা যখন আলবার্ট কুশেল সাহেব তিনি যখন নাইট্রোজেন গঠিত ক্ষারটা আবিষ্কার করছিলেন, তখন তিনি দেখছিলেন যে আসলে 2 রকমের নাইট্রোজেন গঠিত ক্ষার পাওয়া যায়। এক ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষারকে তিনি বলছিলেন হচ্ছে পিউরিন, আরেক ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষারকে তিনি বলছিলেন পাইরিমিডিন। আমরা মনে রাখবো যে পিউরিন যে নাইট্রোজেন গঠিত ক্ষারগুলোকে বলা হয়, তাদের স্ট্রাকচার বা গঠন যদি তুমি দেখো, তাহলে তুমি দেখবা যে 2টা রিং আছে, 2টা রিং, বেনজিনের মতো এরকম 2টা রিং আছে। অন্যদিকে পাইরিমিডিন নামক যে নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো পাওয়া যায়, তাদের রাসায়নিক গঠন তুমি যদি দেখো, তাহলে তুমি দেখবা যে সেখানে বেনজিনের মতো এরকম রিং আছে বা চক্র আছে মাত্র একটা। সো এই জিনিসটা মনে রাখতে যে কোনটার মাঝে আসলে 2টা চক্র থাকে বা 2টা রিং থাকে বেনজিনের মতো, আর কোনটার মাঝে একটা রিং থাকে, সেই জিনিসটা মনে রাখতে তোমাদের বইতে একটা কথা বলা আছে, হাসান স্যারের বইতে, যে যার নাম বড় তার রিংয়ের সংখ্যা কম বা তার স্ট্রাকচার বা গঠন দেখতে ছোট। সো এই জিনিসটা আমার মনে হয় না যে খুব বেশি কমফোর্টেবল তোমাদের জন্য এই জিনিসটা মনে রাখতে। আমি এভাবে মনে রাখতাম যে পাইরিমিডিন, এই কথাটার মাঝে পাই কথাটা আছে, আর পাই সংখ্যাটা একটাই, 3.1416 এরকম একটা সংখ্যাই। সো সেখান থেকে আমরা মনে রাখবো যে পাইরিমিডিন যে নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো আছে তাদের রাসায়নিক গঠনে একটা মাত্র রিং থাকে, শুধুমাত্র একটা মাত্র রিং থাকে। তাহলে পাইরিমিডিনে যদি একটা রিং থাকে, পিউরিনে কয়টা থাকবে? 2টা রিং, একদম সিম্পল। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে পিউরিন যে নাইট্রোজেন গঠিত ক্ষারগুলোকে বলতেছি, তাদের কমন রাসায়নিক সংকেত কোনটা? তাদের কমন রাসায়নিক সংকেত হচ্ছে C5H4
N4, ঠিক আছে। অন্যদিকে পাইরিমিডিনের রাসায়নিক সংকেত কোনটা? পাইরিমিডিন হচ্ছে C4H4 আর হচ্ছে N2। তাহলে এই জিনিসপাতিগুলো একটু হচ্ছে কষ্ট করে মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, পিউরিন কাদেরকে বলা হয়? এডিনিন, আমরা যদি নর্মালি বলি এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এরকম বললে প্রথম যেই দুইটার কথা বলি আমরা, এডিনিন এবং গুয়ানিন, এই দুইটাকে একত্রিতভাবে বলা হয় পিউরিন। অন্যদিকে লাস্টের যে তিনটার কথা বলি, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এই তিনজনকে বলা হয় পাইরিমিডিন ক্ষার। তাহলে এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এডিনিনের নাম কেন এডিনিন হইল, গুয়ানিনের নাম কেন গুয়ানিন হইল, কেন রহিম করিম কামাল শফিক এরকম হইল না। আচ্ছা, এখন তাহলে আমরা চলো ওই জিনিসটা জানার চেষ্টা করি। আমরা সিম্পলি মনে রাখবো যে এডিনিন এবং থাইমিন এই দুইটা নাইট্রোজেন গঠিত ক্ষারকে প্রথম আবিষ্কার করা হয় আমাদের যে থাইমাস গ্রন্থি আছে, থাইমাস নামক একটা গ্রন্থি যে আছে আমাদের বুকের এখানে, সো সেই থাইমাস গ্রন্থি থেকে সর্বপ্রথম এদেরকে আইসোলেট করা হয় বা পৃথক করা হয়। সো থাইমাস এই কথাটা থেকে আসছে থাইমিন। অন্যদিকে থাইমাস গ্রন্থি, গ্রন্থি মানে হচ্ছে গ্ল্যান্ড, আর এই গ্ল্যান্ড কথাটা বায়োলজিতে বোঝানো হয় এডিনো কথাটা দ্বারা, সেখান থেকে আসছে হচ্ছে এডিনিন। তাহলে আশা করি এডিনিন এবং থাইমিনের নাম কেন এরকম হইলো সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। এরপর আসো সাইটোসিনের কথাই। সাইটো কথাটা আমরা জানি নর্মালি কি বোঝায়? সেল কিংবা কোষ বোঝায়। সো সেই সাইটো কথাটা থেকে আসছে হচ্ছে সাইটোসিন। গুয়ানিনের নাম আসছে, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, গুয়ানো থেকে। গুয়ানো মানে কি? গুয়ানো মানে হচ্ছে তোমার বাদুর কিংবা সিবার্ডের পরন্ত মল, ঠিক আছে, ফিকাল ড্রপিং বলা হয় এই জিনিসটাকে। আশা করি বুঝতে পারছো আমি কি বোঝাইতেছি। আচ্ছা, ইউরাসিল, ইউরাসিল কথাটা আসছে ইউরিক অ্যাসিড থেকে। বিজ্ঞানীরা হচ্ছে ইউরিক অ্যাসিডের জাতক কিংবা ডেরিভেটিভ আবিষ্কার করতে গেছিলেন। এই ডেরিভেটিভ দ্বারা আসলে কি বোঝায় সেই জিনিসটা নিয়েও বায়োলজি আড্ডাতে একটা ভিডিও বানাইছি আমি, না দেখে থাকলে দেখে ফেলো। আচ্ছা, ইউরাসিল আবিষ্কার হয় যখন হচ্ছে বিজ্ঞানীরা ইউরিক অ্যাসিড নিয়ে কাজ করতেছিলেন, যে ইউরিক অ্যাসিডের আর কোনো জাতক কিংবা ডেরিভেটিভ বানানো যায় কিনা। সো সেই জিনিসটা তৈরি করতে গিয়ে হচ্ছে তারা ইউরাসিলকে প্রথম আবিষ্কার করছিলেন, তার জন্যই তার নাম হচ্ছে ইউরাসিল। আচ্ছা, তাহলে এখন কথা হইতেছে এই যে 5 রকমের আমরা নাইট্রোজেন গঠিত ক্ষার পাইলাম, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এদের মাঝে কোনটা থাকে ডিএনএতে, কোনটা থাকে আরএনএতে, সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে। আমরা মনে রাখবো যে নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে ডিএনএতে থাকে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, আর আরএনএতে থাকে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। এই জিনিসটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে আসে, নিচের কোনটি ডিএনএতে থাকে আরএনএতে থাকে না। তাহলে আনসার কি হবে? আনসার হবে থায়ামিন। অন্যদিকে এই জিনিসটা এইভাবেও আসতে পারে যে নিচের কোনটি আরএনএতে থাকে ডিএনএতে থাকে না। তাহলে আনসার কি হবে? আনসার হবে ইউরাসিল। অন্যদিকে এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে নিচের কোনটি ডিএনএ এবং আরএনএ মাঝে পার্থক্যকারী নাইট্রোজেন গঠিত ক্ষার। তাহলে আনসার কি হবে? আনসার হিসেবে তুমি হয় দাগাবা হচ্ছে থায়ামিনের কথা, না হয়তো ইউরাসিলের কথা। থায়ামিন থাকে ডিএনএতে, ইউরাসিল থাকে আরএনএতে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএ মাঝে পার্থক্যকারী নাইট্রোজেন গঠিত ক্ষার। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং কথা, সেই জিনিসটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করো। এডিনিন এবং গুয়ানিন এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় পিউরিন। অন্যদিকে সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল এদেরকে কি বলা হয়? পাইরিমিডিন। তাহলে ডিএনএ এবং আরএনএ মাঝে সাদৃশ্য কোনটাতে আছে? সাদৃশ্য কিন্তু আছে পিউরিনে। পিউরিন হিসাবে ডিএনএ তো থাকে এডিনিন, গুয়ানিন, আরএনএ তো থাকে এডিনিন, গুয়ানিন। অন্যদিকে এদের মাঝে পার্থক্যটা কোথায় হয়? পার্থক্য হয় হচ্ছে পাইরিমিডিনগুলোতে। পাইরিমিডিন হিসাবে ডিএনএতে থাকে সাইটোসিন, থায়ামিন, অন্যদিকে আরএনএতে থাকে সাইটোসিন, ইউরাসিল। তাহলে এই জিনিসটা কিন্তু এইভাবেও আসতে পারে যে নিচের কোন ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষার ডিএনএ এবং আরএনএ ভেদে পার্থক্য হয়। তাহলে আনসারটা কি হবে? আনসার হবে হচ্ছে পাইরিমিডিন। তাহলে দেখো সিম্পল একটা ইনফরমেশন, এই জিনিসটা থেকে কত রকমভাবে হচ্ছে প্রশ্ন আসতে পারে। ভর্তি পরীক্ষায় সাধারণত এই জিনিসপাতিগুলোই করা হয়, সেম জিনিসপাতিগুলাই একটু ভিন্নভাবে হচ্ছে প্রশ্ন করা হয়, যাতে তোমার বেসিকটা শক্ত আছে কিনা সেই জিনিসটা পরীক্ষা করা যায়। সো আশা করি এই জিনিসপাতিগুলো থেকে প্রশ্ন আসলে আপনারা অবশ্যই পারবেন। আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ওই প্রতিটার মাঝে, নিউক্লিওটাইডের মাঝে 3 নম্বর যে উপাদান, তার নাম কি? ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট, যেটা হিসেবে নর্মালি ডিএনএ এবং আরএনএতে কি থাকে? ফসফরিক অ্যাসিড, যা সংকেতটা আমি কি বললাম? H3PO4। আচ্ছা, এই H3PO4 এর গাঠনিক সংকেতটা কীরকম এটা ডান পাশে দেখলেই তুমি বুঝতে পারবা। সেখানে আমরা দেখতে পারতেছি একটা ফসফরাস আছে যার যোজনী হচ্ছে 5টা। একটু খেয়াল করে দেখো, অক্সিজেনের সাথে সে 2টা হাত দ্বারা যুক্ত। তারপর হচ্ছে হাইড্রোক্সিল এবং আরেকটা হাইড্রোক্সিল, অর্থাৎ মোটমাট ফসফরিক অ্যাসিডের ভিতরে ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী হচ্ছে 5। তাহলে এই জিনিসটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে। পরীক্ষা তো মাঝে মাঝে আসে যে ফসফরিক অ্যাসিডের মাঝে যে ফসফরাস পাওয়া যায় সেই ফসফরাস কত যোজি হয় কিংবা ফসফরাসের যোজনী কত থাকে। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে 5 থাকবে। এবং সবশেষে এখানে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? একটা দ্বিযোজী অক্সিজেন কিংবা 2 হাতওয়ালা অক্সিজেনও এখানে ফসফরাসের সাথে
যুক্ত আছে। তাহলে মোটামুটিভাবে ফসফরিক অ্যাসিডের গঠনটা কীরকম বা কয়টা জিনিসপাতি এখানে থাকে সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং পাশাপাশি এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে আমরা ফসফরিক অ্যাসিড দেখতে পাচ্ছি, সেই ফসফরিক অ্যাসিডের মাঝে যে হাইড্রোক্সিল গ্রুপগুলো আছে, সেই হাইড্রোক্সিল গ্রুপগুলো বিক্রিয়ার সুবিধার্থে হাইড্রোজেনকে ত্যাগ করে এরকম আয়নে কিন্তু পরিণত হতে পারে। এখান থেকে আসলে দুইটা জিনিসের আনসার দেওয়া যায়। এক নম্বর হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড কিংবা রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এই যে ডিএনএ আরএনএ এগুলাকে কেন অ্যাসিডিক বলা হয়, কারণ এই ডিএনএ আরএনএ হচ্ছে মালার মতো গঠন, তার ভিতরে পুঁতি থাকে এবং সেই পুঁতির ভিতরে কি থাকে, তিনটা জিনিস, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড থাকার কারণেই মেইনলি তাকে বলা হয় সে হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডগুলো হচ্ছে অ্যাসিড ধর্মী পদার্থ। আর পাশাপাশি এখান থেকে আরেকটা জিনিসেরও আনসার দেওয়া যায়, সেই জিনিসটা এখন বুঝতে পারবা। সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে নিউক্লিয়াসের গঠন পড়ছিলাম তখন আমরা কি পড়ছিলাম, যে নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের ভিতরে হিস্টোন প্রোটিন যেটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, প্লাস চার্জ বিশিষ্ট, তার সাথে পেঁচায় থাকে হচ্ছে ডিএনএ, কারণ ডিএনএ হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। এখন প্রশ্ন আসছে ডিএনএ কিভাবে নেগেটিভ চার্জ বিশিষ্ট? আনসার হচ্ছে এই যে ফসফরিক অ্যাসিড, সেই ফসফরিক অ্যাসিডের মাঝে আমরা কি দেখতে পাচ্ছি, অক্সিজেনগুলো এরকম হাইড্রোজেন ত্যাগ করে হচ্ছে এরকম নেগেটিভ আয়নের সৃষ্টি করতে পারে। আর এই নেগেটিভ আয়ন থাকার কারণেই, এই ফসফরিক অ্যাসিড থাকার কারণেই হচ্ছে আমাদের ডিএনএ নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। সো আশা করি এই জিনিসটা একদম এখন গিয়ে ক্লিয়ার হয়েছে। সো এরকমভাবে বায়োলজি হচ্ছে অনেকটা রহস্য উপন্যাস পড়ার মতো, যেখানে হচ্ছে কিছু দূর পরপর গিয়ে আমরা আগে কি বলা হয়েছিল এবং সেই জিনিসটা কেন বলা হয়েছিল সেই জিনিসটার সাথে একটা মিল সূত্র খুঁজে পাবো। সো আমার কাজ হচ্ছে এই যে রহস্যগুলা একটার সাথে আরেকটা কিভাবে সম্পর্কিত, একটার সাথে আরেকটা কিভাবে সংযুক্ত, সেই জিনিসটা তোমাদের সামনে সুন্দর করে একটু মজা করে হচ্ছে উপস্থাপন করা। আর তোমাদের কাজ হচ্ছে সেই জিনিসটা বই থেকে সুন্দর করে হচ্ছে পড়ে নেওয়া, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা যে বায়োলজির মাঝে আসলে অনেক অনেক রহস্য আছে, এখানে আসলে অনেক কিছু বোঝার জিনিস আছে। যেহেতু আমাদের দিন শেষে পড়তেই হবে, তাহলে একটু মজা নিয়ে পড়ি। ওই যে চমক হাসান ভাইয়া বলছিল যে এসেও মজা নিয়ে পড়ি, এমনই ওই জিনিসটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি একটা নিউক্লিক অ্যাসিড মানে ওই মালাটার ভিতরে একটা পুঁতির মাঝে যে তিনটা জিনিস থাকে তাদের গঠন কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এবার সেই তিনটা জিনিস পরস্পরের সাথে যুক্ত হয়ে কিভাবে একটা পুঁতি গঠন করে সেই জিনিসটা আমাদের জানতে হবে। এবং সেই জিনিসটার ক্ষেত্রে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে তার নাম হচ্ছে নিউক্লিওসাইড। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতে পারে যে নিউক্লিওসাইড এই জিনিসটা আসলে কি? আমরা মনে রাখবো যে একটা মুক্তার ভিতরে বা একটা পুঁতির ভিতরে যে তিনটা জিনিস আমরা পাইছিলাম, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং অজৈব ফসফেট, তার ভিতরে প্রথম দুইটা জিনিস পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন ঘটিত ক্ষার তারা একসাথে যদি যুক্ত হয় সেই ক্ষেত্রে যে জিনিসটা গঠিত হয় তার নামই হচ্ছে নিউক্লিওসাইড। এবং এই পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন ঘটিত ক্ষার নিশ্চয়ই পরস্পরের সাথে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তারপর হচ্ছে নিউক্লিওসাইড গঠন করবে। এই বন্ধনটার নাম কি? বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে খুব ভালো করে আমরা মনে রাখবো যে নিউক্লিওসাইডের ভিতরে থাকে দুইটা জিনিস, একটা হচ্ছে পেন্টোজ শর্করা আর একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার, এবং তারা পরস্পরের সাথে যেই বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করে সেই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, এই জিনিসটা মনে রাখতে পারলেই হবে। এখন তুমি একটু সিম্পলি চিন্তা করো, আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে নাইট্রোজেন ঘটিত ক্ষার সেটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। তাহলে হয় আমাদের এই পেন্টোজ শর্করার সাথে নাইট্রোজেন ঘটিত ক্ষার হিসেবে এই পিউরিন যুক্ত হবে, পিউরিন যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করবে, অথবা আমাদের এই পেন্টোজ শর্করার সাথে পাইরিমিডিন যুক্ত হবে, পাইরিমিডিন যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিওসাইড জিনিসটা হতে পারে আবার দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন নিউক্লিওসাইড যেখানে পেন্টোজ শর্করার সাথে পিউরিন যুক্ত হবে অর্থাৎ এডিনিন গুয়ানিন যুক্ত হবে, অথবা জিনিসটা হতে পারে পাইরিমিডিন নিউক্লিওসাইড যেখানে পেন্টোজ শর্করার সাথে পাইরিমিডিনগুলো যুক্ত হবে অর্থাৎ সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল এগুলো যুক্ত হবে। তাহলে চলো প্রথমে আমরা পিউরিন নিউক্লিওসাইড নিয়ে কথা বলি, তারপর আমরা কথা বলবো পাইরিমিডিন নিউক্লিওসাইড নিয়ে। সো চলে যাচ্ছে আমাদের পরবর্তী পেজে। সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একটা টিপস। পিউরিন নিউক্লিওসাইড যেগুলো হবে অর্থাৎ যেই ক্ষেত্রে পেন্টোজ শর্করার সাথে এডিনিন যুক্ত হবে না হয়তো গুয়ানিন যুক্ত হবে, যুক্ত হয়ে হচ্ছে একটা নিউক্লিওসাইড গঠন করবে। এইরকম নিউক্লিওসাইডগুলোর নামের মাঝে কি থাকে? নামের শেষে থাকে হচ্ছে সিন। যেমন আমরা যদি একটু ডান পাশে একটা আমি টেবিলের মতো একটা জিনিসপাতি আঁকছি, সেই জিনিসটা তুমি যদি একটু খেয়াল করো সেখানে দেখবা শুরুতে আমি আঁকছি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আবার কী হতে পারে? ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। সেই নিউক্লিক অ্যাসিড অনুযায়ী পেন্টোজ শর্করাও দুই রকম হতে পারে, ডিঅক্সিরাইবোস অথবা রাইবোস শর্করা। আর হচ্ছে পিউরিন হিসেবে কি থাকতেছে? এডিনিন থাকতেছে, গুয়ানিন থাকতেছে। তার ভিতরে কোনটা যুক্ত হইতেছে সেই জিনিসটা আমি লিখছি। প্যাচ লাগানোর কিছু নাই, জাস্ট হচ্ছে সিম্পলি চিন্তা করো। ডিএনএর মাঝে পেন্টোজ শর্করা হিসেবে কি থাকবে?
ডিঅক্সিরাইবোজ শর্করা, আমরা তো আগেই বলছি, সেই ডিঅক্সিরাইবোজ শর্করার সাথে যদি আমাদের পিউরিন হিসাবে এডিনিন যুক্ত হয়, তাহলে যে নিউক্লিওসাইড বা যে পিউরিন নিউক্লিওসাইডটা গঠিত হবে তার নাম হবে ডিঅক্সি এডিনোসিন। তাহলে এই নামটা কেন ডিঅক্সি এডিনোসিন হইল? কারণ এক্ষেত্রে পেন্টো শর্করা হিসেবে কার সাথে যুক্ত হয়েছে? ডিঅক্সিরাইবোজ শর্করার সাথে যুক্ত হয়েছে, এবং পাশাপাশি কে যুক্ত হয়েছে? এডিনিন যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার ফলে কোন ধরনের নিউক্লিওসাইড গঠিত হয়েছে? পিউরিন নিউক্লিওসাইড গঠিত হয়েছে। আর আমরা একটু আগেই উপরে কি টিপস পরে আসছি, আমরা জানি পিউরিন যে নিউক্লিওসাইডগুলো আছে তাদের নামের লাস্টে সিন থাকে, তাহলে এই জন্যই এর নাম হচ্ছে ডিঅক্সি এডিনোসিন। আচ্ছা, 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে এবার ডিএনএ মাঝে ডিঅক্সিরাইবোজের সাথে এডিনিন যুক্ত না হয়ে কি যুক্ত হলো? গোয়ানিন যুক্ত হলো। গোয়ানিন যুক্ত হলে যে নিউক্লিওসাইডটা গঠিত হবে, তাহলে এবার তার কি নাম হবে? এবার তার নাম হবে হচ্ছে ডিঅক্সি গোয়ানোসিন। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছি যে যুক্ত হইতেছে হচ্ছে ডিঅক্সিরাইবোজের সাথে, তাইলে তার নামের মাঝে ডিঅক্সি কথাটা থাকবে। আর পাশাপাশি যেহেতু হচ্ছে গোয়ানিন যুক্ত হইতেছে, গোয়ানিন হচ্ছে এক ধরনের পিউরিন, তাহলে পিউরিন নিউক্লিওসাইডগুলোর নামের লাস্টে কি থাকে? সিন থাকে, তাহলে এই জন্যই তার নাম হচ্ছে ডিঅক্সি গোয়ানোসিন। আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে আরএনএর কথায়। আরএনএর মাঝে পেন্টো শর্করা হিসেবে কি থাকে? রাইবোজ শর্করা থাকে। তাহলে ডিঅক্সিরাইবোজ না থেকে যদি থাকে রাইবোজ, এবং তার সাথে যদি কোনো কিছু যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করে, তাহলে তার নামের শুরুতে কি ডিঅক্সি থাকবে? না। সেই জন্যই আমরা দেখতে পাবো যে আরএনএর মাঝে থাকে হচ্ছে রাইবোজ শর্করা, এবং সেই রাইবোজ শর্করার সাথে যদি এডিনিন যুক্ত হয় তাহলে তার নাম হবে এডিনোসিন। যদি এই রাইবোজ শর্করার সাথে গোয়ানিন যুক্ত হয় তাহলে তার নাম হবে গোয়ানোসিন। এই জিনিসপাতিগুলো বইতে কি হয়েছে? বইতে হচ্ছে এক লাইনে লেখা আছে। এক লাইনে লেখা থাকার কারণে হচ্ছে আমরা ঠিক বুঝতে পারি না, কিন্তু আমরা এখন যে সিস্টেমে শিখতেছি সেটা হচ্ছে অনেকটা ইংলিশের গ্রামার শেখার মতো। গ্রামারের মাঝে যেমন হচ্ছে অনেকগুলো রুল থাকে, এবং সেই রুল অনুযায়ী যেরকম তোমার হচ্ছে সেন্টেন্সগুলো গঠিত হয়, তেমনইভাবে হচ্ছে আমরা নিউক্লিওসাইডের নামের মাঝে কি থাকবে এবং কোনটা থাকলে কি হয় সেই জিনিস জানা থাকার কারণে এখন কিন্তু বুঝতে পারতেছি যে ডিঅক্সিরাইবোজের সাথে এডিনিন যুক্ত হলে ডিঅক্সি এডিনোসিন, আবার শুধুমাত্র রাইবোজের সাথে গোয়ানিন যুক্ত হলে তাহলে গোয়ানোসিন। তো আশা করি এই জিনিসপাতিগুলো একদম ক্লিয়ার আপনাদের কাছে। এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তী পেজে। সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একটা পিউরিন নিউক্লিওসাইডের গঠনটা কিরকম হয়। ধরা যাক হচ্ছে এডিনোসিনের কথা আমরা বলতেছি, সেই এডিনোসিনের মাঝে কি কি থাকে? আচ্ছা, এই এডিনোসিনের মাঝে আমরা তাহলে বুঝতে পারলাম যে পেন্টো শর্করা হিসেবে থাকবে হচ্ছে রাইবোজ, আর নাইট্রোজেন গঠিত ক্ষার বা পিউরিন ক্ষার আকারে থাকবে হচ্ছে এডিনিন। তাহলে একটু খেয়াল করে দেখো তার গঠনটা কীরকম, আমি হচ্ছে একটু জুম করে দেখাচ্ছি। সো সেখানে আমরা যদি দেখি তাহলে আমরা একটু আগেই বললাম যে এই যে পেন্টো শর্করা এবং নাইট্রোজেন গঠিত ক্ষার তাদের মাঝে যে বন্ধনটা সৃষ্টি হয় এবং কোনো একটা নিউক্লিওসাইড গঠিত হয়, সেই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। সো আশা করি টান দিয়ে যে আমি দেখাইলাম যে কোনটা গ্লাইকোসাইডিক বন্ধন, সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আর পাশাপাশি আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখবা যে এই যে তোমার রাইবোজ শর্করার, সেই রাইবোজ শর্করার মাঝে আমরা কিন্তু কার্বনের নাম্বারিং করছি 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম এরকমভাবে। অন্যদিকে নাইট্রোজেন গঠিত ক্ষার অর্থাৎ পিউরিন ক্ষার যেটা আছে এডিনিন, তার নাম্বারিং আমরা কীভাবে করছি? 1, 2, 3, 4। সো এখন এখান থেকে কিন্তু একটা জিনিসের আনসার দেওয়া যায়। সেই জিনিসটা হচ্ছে আমরা যে ডিএনএকে বলি 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, এটা কেন 3 প্রাইম টু 5 প্রাইম বা 5 প্রাইম টু 3 প্রাইম বলা হয়? এর কারণ হচ্ছে আমাদের এই ডিএনএর ভিতরে এই যে নাম্বারিং 5 প্রাইম টু 3 প্রাইম, এই জিনিসটা করা হয়েছে হচ্ছে আমাদের যে পেন্টো শর্করা, সেই পেন্টো শর্করার কার্বনের উপর ভিত্তি করে। এখন কথা হইতেছে ডিএনএ নামক এই যৌগটার ভিতরে শুধুমাত্র কি পেন্টো শর্করা আছে? না, পেন্টো শর্করার সাথে সাথে নাইট্রোজেন গঠিত ক্ষারও আছে। বিজ্ঞানীরা এই নাইট্রোজেন গঠিত ক্ষারের যে নাম্বারিং সেটাকে করছেন 1, 2, 3, 4 দ্বারা, আর পেন্টো শর্করার যে নাম্বারিং সেটাকে করছেন 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম এরকম করে। আর ডিএনএর সূত্রগুলোর নাম্বারিং যেহেতু এই পেন্টো শর্করার নাম্বারিংয়ের উপর ডিপেন্ড করে করা হয়, এই জন্যই দেখা যায় যে ডিএনএর সূত্রগুলোর নাম্বারিংয়ে 5 প্রাইম কথাটা আসে, 3 প্রাইম কথাটা আসে, 3 প্রাইম কথাটা আসে, 5 প্রাইম কথাটা আসে। কারণ কি? কারণ হচ্ছে এই জিনিসটা করা হচ্ছে পেন্টো শর্করার নাম্বারিংয়ের উপর ভিত্তি করে। পেন্টো শর্করা কার্বনের নাম্বারিংয়ের উপর ভিত্তি না করে যদি হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার যেগুলো আছে অর্থাৎ এডিনিন, গুয়ানিন, এগুলার যেই নাম্বারিং আছে সেটার উপর ডিপেন্ড করে যদি হচ্ছে আমাদের ডিএনএর সূত্রগুলার নাম্বারিং করা হইতো, তাহলে সেক্ষেত্রে বলা হতো যে 5 to 3, 3 to 5। কিন্তু যেহেতু এক্ষেত্রে হচ্ছে পেন্টো শর্করার কার্বনের নাম্বারিংয়ের উপর ডিপেন্ড করে আমাদের এই সূত্রগুলার ডিরেকশন বলা হয়, সেই জন্যই কথাটা চলে আসে 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। সো আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করি, এই চিত্রটা আঁকার মেইন উদ্দেশ্য হচ্ছে খুব ভালো করে হচ্ছে এখান থেকে একটা জিনিস মাস্ট মনে রাখবা। সেই জিনিসটা হচ্ছে আমরা জানি নর্মালি পেন্টো শর্করা এবং নাইট্রোজেন গঠিত ক্ষার এটা যুক্ত হইলেই, গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হইলেই সেই জিনিসটা কি বলা হয়? নিউক্লিওসাইড বলা হয়। এখন পেন্টো শর্করার সাথে নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে এডিনিন কিংবা গুয়ানিন অর্থাৎ কোনো একটা পিউরিন যদি যুক্ত হয়, পিউরিন যুক্ত হওয়ার ক্ষেত্রে কয় নাম্বারের সাথে কয় নাম্বার যুক্ত হয়? আমরা মনে রাখবো
পেন্টোজ শর্করার 1 নাম্বার কার্বন, এটা সবসময় 1 নাম্বার কার্বনই থাকবে, সেই 1 নাম্বার কার্বনের সাথে পিউরিন যদি হয়, নাইট্রোজেন গঠিত ক্ষারটা যদি পিউরিন হয় অর্থাৎ এডিনিন কিংবা গুয়ানিন হয়, সেই ক্ষেত্রে সেই জিনিসটার 9 নাম্বার যে নাইট্রোজেন আছে সেই জিনিসটা যুক্ত থাকবে। তাহলে খুব ভালো করে হচ্ছে এই জিনিসটা দেখো, নিচে আমি তোমাদের সুবিধার্থে হচ্ছে লিখে দিছি। তাহলে খুব ভালো করে হচ্ছে মনে রাখবা যে পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন গঠিত ক্ষার তারা পরস্পরের সাথে যুক্ত হইলেই হচ্ছে নিউক্লিওসাইড গঠিত হবে। যুক্ত হওয়ার জন্য একটা বন্ধন দরকার, যার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। যদি আমাদের নাইট্রোজেন গঠিত ক্ষারটা হয় একটা পিউরিন ক্ষার, তাহলে সেক্ষেত্রে আমাদের পেন্টোজ শর্করার 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন গঠিত ক্ষারটার 9 নাম্বার যে নাইট্রোজেন আছে সেই জিনিসটা যুক্ত থাকবে একটা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে এবং গঠিত করবে একটা পিউরিন নিউক্লিওসাইড। এই জিনিসটা মনে রাখতে পারলে এখান থেকে এনাফ, একদম এনাফ। আর এখন যে কথাগুলো বললাম সেগুলো যদি না বুঝতে পারো তাহলে ভিডিওর একটু পিছন থেকে হচ্ছে আবার দেখো, তাহলে হচ্ছে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এবার পেন্টোজ শর্করার সাথে পিউরিন যুক্ত না হয়ে কোনো একটা পাইরিমিডিন যদি যুক্ত হয়, অর্থাৎ সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এই তিনজনের মাঝে কোনো একটা জন যদি যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে নিউক্লিওসাইড পাবো সেই নিউক্লিওসাইডটার নাম কি? পেন্টোজ শর্করার সাথে পাইরিমিডিন যুক্ত হয়েছে, তাহলে এর নাম কি হবে? এর নাম হবে পাইরিমিডিন নিউক্লিওসাইড। এবং এই ক্ষেত্রেও তোমরা যেন খুব সুন্দর একটা সিকোয়েন্স খুঁজে পাও এবং পাশাপাশি হচ্ছে খুব সহজে মনে রাখতে পারো, তার জন্য দেখো ভাই একটা টিপস অ্যাড করছি। সেই জিনিসটা কি? আমরা বলছিলাম যখন হচ্ছে পিউরিন নিউক্লিওসাইড পড়াইছিলাম তখন বলছিলাম যে পিউরিন নিউক্লিওসাইডগুলোর চেনার উপায় হচ্ছে তাদের নামের শেষে সাধারণত সিন কথাটা থাকে, এডিনোসিন, তারপর হচ্ছে গুয়ানোসিন। অন্যদিকে পাইরিমিডিন যে সকল নিউক্লিওসাইড আছে তাদের নামের শেষে আমরা দেখব সাধারণত ডিন কথাটা লাগানো আছে। কি বললাম? যে সকল পাইরিমিডিন নিউক্লিওসাইডের নাম আমরা এখন পড়বো সেই জিনিসপাতিগুলোর নামের শেষে আমরা দেখব ডিন কথাটা লাগানো আছে। ফর এক্সাম্পল, আমরা যদি ডিএনএর কথা চিন্তা করি, ডিএনএর ভিতরে কি থাকবে? ডিঅক্সিরাইবোজ শর্করা। সেই ডিঅক্সিরাইবোজ শর্করার সাথে যদি সাইটোসিন যুক্ত হয় তাহলে যেই ধরনের পাইরিমিডিন নিউক্লিওসাইড গঠিত হয় তার নাম হচ্ছে ডিঅক্সিসাইটিডিন। তারপর আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই ডিএনএর মাঝে আগের মতো কি থাকবে? ডিঅক্সিরাইবোজ শর্করা থাকবে। সেই ডিঅক্সিরাইবোজ শর্করার সাথে এবার যদি সাইটোসিন না যুক্ত হয়ে থাইমিন যুক্ত হয় তাহলে যেই পাইরিমিডিন নিউক্লিওসাইডটা গঠিত হবে তার নাম হবে ডিঅক্সিথাইমিডিন। আচ্ছা, এরপর আসো আরএনএর কথা। আরএনএ তো নর্মালি কি থাকবে? রাইবোজ শর্করা থাকবে। সেই রাইবোজ শর্করার সাথে যদি সাইটোসিন যুক্ত হয় তাহলে নাম কি হবে? এবার কিন্তু আর ডিঅক্সিরাইবোজ নাই, আছে কি? আছে শুধুমাত্র রাইবোজ শর্করা। তাহলে ডিঅক্সি কথাটা চলে যাবে, তাহলে কি হবে নাম? সাইটিডিন। অন্যদিকে আমরা যে নিয়ে হচ্ছে আরএনএতে কি থাকবে? আরএনএ তো নর্মালি থাকবে হচ্ছে থাইমিনের পরিবর্তে ইউরাসিল। কাজে আরএনএতে থাকবে রাইবোজ শর্করা এবং সেই রাইবোজ শর্করার সাথে যদি ইউরাসিল যুক্ত হয় তাহলে যে ধরনের পাইরিমিডিন নিউক্লিওসাইড গঠিত হবে তার নাম কি হবে? তার নাম হবে ইউরিডিন। এখন কথা হইতেছে, তোমাকে যদি প্রশ্ন করি যে কোন ধরনের নিউক্লিওসাইড আসলে পাওয়া সম্ভব না, তাহলে আনসার কি হবে? আনসার হবে থাইমিডিন। এখন তাহলে এখান থেকে খুব ভালো করে হচ্ছে খেয়াল রাখবে একটা জিনিস, এটা হচ্ছে একটা কমন সেন্সের বিষয়। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে থাইমিডিন। শুধুমাত্র থাইমিডিন নামক কোনো ধরনের নিউক্লিওসাইড কিন্তু পাওয়া সম্ভব না। থাইমিডিন মানে কি? থাইমিডিন মানে তার ভিতরে আছে থাইমিন। আর থাইমিন কার সাথে থাকে? ডিঅক্সিরাইবোজের সাথে থাকে ডিএনএর ভিতরে। তাহলে ডিঅক্সিরাইবোজের সাথে যদি থাকে তাহলে তার নামের শুরুতে তো ডিঅক্সি চলে আসবে, তাহলে ডিঅক্সিথাইমিডিন সম্ভব, কিন্তু শুধুমাত্র থাইমিডিন সম্ভব না। অন্যদিকে সেমভাবে ডিঅক্সি ইউরিডিন হওয়া কিন্তু সম্ভব না। কারণ কি? কারণ ইউরিডিন মানে কি? ইউরিডিন মানে হচ্ছে ইউরাসিল তার ভিতরে আছে। ইউরাসিল নর্মালি কোথায় থাকে? আরএনএতে থাকে। ডিএনএতে তো কোনো ধরনের ইউরাসিল থাকেই না, তাহলে ডিঅক্সি ইউরিডিন কই থেকে আসবে? ঠিক না? সো ইউরিডিন পাওয়া সম্ভব, ডিঅক্সি ইউরিডিন পাওয়া সম্ভব না। আচ্ছা, এই জিনিসপাতিগুলো হচ্ছে একটু কমন সেন্সের বিষয়। এই জিনিসটা চর্চা করলে যে জিনিসটা হবে আমাদের একদম ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হবে। ঠিক আছে? সো আমি চাই তোমাদের সেই কনসেপ্টটা তৈরি হোক। আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একটা পাইরিমিডিন নিউক্লিওসাইডের গঠন। অর্থাৎ আমাদের এখন যে নিউক্লিওসাইডটা আমরা দেখব সেই নিউক্লিওসাইডে আমরা দেখব পেন্টোজ সুগারের সাথে হয় সাইটোসিন, না হলে থাইমিন, না হলে ইউরাসিল যুক্ত আছে। তাহলে এখন আমরা একটু দেখি, চিত্রটা দেখলে দেখবো আমরা হচ্ছে সাইটিডিনের স্ট্রাকচার দেখাইছি। সাইটিডিন মানে কি? তার ভিতরে সাইটোসিন থাকবে এবং সেই সাইটোসিন এক্ষেত্রে হচ্ছে রাইবোজ শর্করার সাথে যুক্ত হয়েছে, সেজন্যই তার নাম হচ্ছে সাইটিডিন। সো একটু ভালো করে ডান পাশের যে চিত্রটা আমি আঁকছি একটু জুম করে দেখাইতেছি এখন, সেই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে আগের মতো এক্ষেত্রে পেন্টোজ শর্করা হিসেবে রাইবোজ শর্করা আছে, আর হচ্ছে নাইট্রোজেনাস গঠিত ক্ষার হিসেবে পাইরিমিডিন আছে, যে পাইরিমিডিনটার নাম হচ্ছে
সাইটোসিন। তাহলে এদের মাঝে যে বন্ধনটা গঠিত হবে আগের মতোই, তার নাম কি হবে? গ্লাইকোসাইডিক বন্ধন। এখন আমার যে ফোকাসটা বা যেই কারণে হচ্ছে আমি মেইনলি এই জিনিসটা বুঝাইতেছি, সেই জিনিসটা হচ্ছে একটু খেয়াল করে দেখো যে গ্লাইকোসাইডিক বন্ধনটা আসলে পাইরিমিডিন নিউক্লিওসাইডের ক্ষেত্রে কোন কোন পজিশনে হচ্ছে গঠিত হয়েছে। একটু খেয়াল করো, আগের মতো পেন্টো শর্করা আমি তো বললামই সবসময় হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন গঠিত ক্ষারটা যুক্ত থাকবে। এখন রাইবোজ শর্করার 1 নাম্বার কার্বনের সাথে পাইরিমিডিন জাতীয় কোনো ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষার যদি হয়, অর্থাৎ নাইট্রোজেন গঠিত ক্ষারটা যদি হয় সাইটোসিন, ইউরাসিল অথবা থাইমিন, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে নাইট্রোজেন গঠিত ক্ষারটার 1 নাম্বার নাইট্রোজেনের সাথেই হচ্ছে এই পেন্টো শর্করার 1 নাম্বার কার্বনটা যুক্ত আছে। তাহলে খুব ভালো করে যে জিনিসটা খেয়াল রাখবো সেই জিনিসটা হচ্ছে পেন্টো শর্করা নিয়ে কোনো চিন্তা নাই। পেন্টো শর্করা সেটা রাইবোজ হোক, ডিঅক্সিরাইবোজ হোক, কোনো সমস্যা নাই। সেই জিনিসটা সবসময় 1 নাম্বার কার্বনের সাথেই নাইট্রোজেন গঠিত ক্ষারটা যুক্ত থাকবে। আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেই জিনিসটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারটা কি পিউরিন নাকি পাইরিমিডিন। যদি হয় পিউরিন অর্থাৎ এডিনিন কিংবা গুয়ানিন, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে তার 9 নাম্বার যে নাইট্রোজেন আছে তার সাথে হচ্ছে আমাদের পেন্টো শর্করাটা যুক্ত। অন্যদিকে পিউরিন না হয়ে যদি সেটা হয় পাইরিমিডিন কোনো একটা ক্ষার অর্থাৎ সাইটোসিন, থাইমিন কিংবা ইউরাসিল, সেই ক্ষেত্রে আমরা দেখব যে তার 1 নাম্বার যে নাইট্রোজেন সেই 1 নাম্বার নাইট্রোজেনের সাথেই আমাদের পেন্টো শর্করাটা যুক্ত। তাহলে খুব ভালো করে হচ্ছে এই জিনিসটা আমি দেখো নিচে হচ্ছে লিখছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে হচ্ছে পেন্টো শর্করা এবং নাইট্রোজেন গঠিত ক্ষারের মাঝে একটা বন্ধন গঠিত হওয়ার মাধ্যমে বা গ্লাইকোসাইডিক বন্ধন গঠিত হওয়ার মাধ্যমে কিভাবে নিউক্লিওসাইডটা গঠিত হয়। এবং নিউক্লিওসাইড থেকে আমাদের খুব ভালো করে কোন জিনিসটা মনে রাখতে হবে যে নিউক্লিওসাইডের ক্ষেত্রে পেন্টো শর্করা এবং নাইট্রোজেন গঠিত ক্ষারের মাঝে যে গ্লাইকোসাইডিক বন্ধনটা তৈরি হতেছে সেই বন্ধনটা পেন্টো শর্করা কত নাম্বার এবং নাইট্রোজেন গঠিত ক্ষারটার কত নাম্বার অ্যাটমের সাথে এই জিনিসটা যুক্ত হয়ে গঠিত হয়েছে। আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। সেখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নিউক্লিওটাইডের গঠন। নিউক্লিওটাইড আবার জিনিসটা কি? নিউক্লিওটাইড হচ্ছে এতক্ষণ যে আমরা নিউক্লিওসাইডের কথা বললাম অর্থাৎ পেন্টো শর্করা প্লাস নাইট্রোজেন গঠিত ক্ষার, এই জিনিসটার সাথে যদি অজৈব ফসফেট জিনিসটা যুক্ত হয় তাহলে যেই মুক্তাটা গঠিত হয় বা যে প্রতিটা গঠিত হয় তার নামই হচ্ছে নিউক্লিওটাইড। এবং আমরা বলছিলাম যে ডিএনএ, আরএনএ এই যে নিউক্লিক অ্যাসিডগুলো আছে সেগুলো হচ্ছে এই নিউক্লিওটাইড নামক প্রতিগুলার অনেকগুলার একটা মালা, ঠিক না? তাহলে চলো দেখে নিই আমরা যে এই যে নিউক্লিওসাইড সেই নিউক্লিওসাইডের সাথে কিভাবে অজৈব ফসফেট যুক্ত হয় এবং যুক্ত হওয়ার মাধ্যমে ডিএনএ এবং আরএনএর গাঠনিক একক যার নাম হচ্ছে নিউক্লিওটাইড অর্থাৎ সেই প্রতিটা কিভাবে সে গঠন করে। আচ্ছা, আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে H3PO4 বা অজৈব ফসফেট যে জিনিসটা কথা বলছি, ফসফরিক অ্যাসিড, সেই ফসফরিক অ্যাসিডটা সাধারণত আমাদের পেন্টো শর্করার 1 নাম্বার কার্বন কে দখল করে রাখছে? 1 নাম্বার কার্বন দখল করে রাখছে হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার। বাকি এদিকে খালি আছে না, আরও এদিকে 5 নাম্বার কার্বনটা তো খালি আছে, সেই 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে হচ্ছে আমাদের অজৈব ফসফেট। তাহলে আমরা খুব ভালো করে মনে রাখবো যে নিউক্লিওসাইড তো জিনিসটা একদম ক্লিয়ার। নিউক্লিওসাইড মানে হচ্ছে পেন্টো শর্করা, পেন্টো শর্করার সাথে 1 নাম্বার কার্বনে আমাদের কি লাগানো আছে? নাইট্রোজেন গঠিত ক্ষারটা, এটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। সেই নিউক্লিওসাইডের পেন্টো শর্করার 5 নাম্বার কার্বনের সাথে এবার যদি ফসফেট যুক্ত হয় তাহলে এই তিনজন মিলিতভাবে যে জিনিসটা গঠিত করবে তার নামই হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে চলো একটা নিউক্লিওটাইডের গঠন একটু দেখা যাক। সো আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। সেখানে আমরা দেখব একটা নিউক্লিওটাইড যেমন এর উদাহরণ হতে পারে ডিঅক্সি এডিনোসিন, অর্থাৎ ডিঅক্সি এডিনোসিনের গঠন তো আমরা অলরেডি পড়ছি, তার সাথে কি যুক্ত হবে? ফসফেট যুক্ত হবে। এখন ফসফেট যদি একটা যুক্ত হয় তাহলে তাকে বলা হবে মনোফসফেট। একটু ধীরে সুস্থে বুঝতে হবে। মনো কথাটা আমরা বায়োলজিতে যেখানে পাই, মনো মানে কি বোঝায়? মনো মানে হচ্ছে বরিশালের মনো না, মনো মানে হচ্ছে এক বোঝায়। তাহলে যদি এরকম একটা ফসফেট যুক্ত হয় এই ডিঅক্সি এডিনোসিনের সাথে তাহলে সেই নিউক্লিওটাইডটার নাম কি হবে? নিউক্লিওটাইডটার নাম হবে ডিঅক্সি এডিনোসিন মনোফসফেট। আচ্ছা চলো তাহলে ডিঅক্সি এডিনোসিন মনোফসফেটের গঠনটা আমরা একটু দেখে নিই। সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আগের মতোই পেন্টো শর্করার সাথে আমাদের নাইট্রোজেন গঠিত ক্ষারটা এই পেন্টো শর্করার 1 নাম্বার কার্বনে অলরেডি এরকমভাবে দখল করে আছে। বাকি পেন্টো শর্করার 5 নাম্বার যে কার্বন আছে সেই 5 নাম্বার কার্বনের মাঝে থাকে হচ্ছে CH2OH। সেই CH2OH গ্রুপটার এইচটাকে সরিয়ে দিয়ে সেখানে একটা ফসফেট যুক্ত হয়। সেই ফসফেটটা যুক্ত হইলেই এই যে দেখো পেন্টো শর্করা নাইট্রোজেন গঠিত ক্ষার অজৈব ফসফেট হয়ে গেল একটা নিউক্লিওটাইড। তাহলে এই যে দেখো আমি সুন্দর করে হচ্ছে দেখাইছি যে কিভাবে হচ্ছে আমাদের এই ডিঅক্সি এডিনোসিনের যে পেন্টো শর্করা আছে সেই পেন্টো শর্করার 5 নাম্বার পজিশনে কিভাবে হচ্ছে একটা হাইড্রোজেনকে অপসারণ করে সেখানে একটা অজৈব ফসফেট যুক্ত হয়েছে বা H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিডটা কিভাবে যুক্ত হয়েছে এবং গঠিত করছে ডিঅক্সি এডিনোসিন মনোফসফেট। আচ্ছা, বা এটাকে সংক্ষেপে ডি ছোট হাতের DAMPO বলা হয়, ঠিক আছে? ডিঅক্সি এডিনোসিন
মনোফসফেট। আচ্ছা, এখন কথা হইতেছে এখানে একটা ফসফেট যুক্ত হয়েছে, এবার একটা ফসফেট যুক্ত না হইয়া বাকি সব যদি ঠিকঠাক থাকে, একদম চিত্রটা নিচের চিত্রটা খেয়াল করো, বাকি সব কিছু যদি ঠিকঠাক থাকে, শুধুমাত্র একটা ফসফেটের জায়গায় দুইটা ফসফেট এসে যদি যুক্ত হয়, তাহলে সেই গঠনটাকে বা সেই নিউক্লিওটাইডটার নাম কি আমরা বলবো? সেই নিউক্লিওটাইডটার আমরা নাম বলবো, যেহেতু দুইটা ফসফেট তাহলে তার নাম হবে ডিঅক্সি এডিনোসিন ডাইফসফেট, ঠিক আছে, বা ডিএডিপি। আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে, সেখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, এবার ধরো হচ্ছে এই যে ডিঅক্সি এডিনোসিন ডাইফসফেট অর্থাৎ দুইটা ফসফেট যুক্ত আছে, সেই দুইটা ফসফেটের পর আরেকটা ফসফেট এসে যুক্ত হয়েছে, তাহলে আরেকটা ফসফেট এসে যদি যুক্ত হয়, সেই ক্ষেত্রে ফসফেটের সংখ্যা কয়টা হয়ে গেছে? 3টা হয়ে গেছে। তাহলে তার নাম তখন কি হবে ভাইয়া? তার নাম হবে হচ্ছে ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানেই হচ্ছে 3টা। তাহলে কিভাবে হচ্ছে ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট বা ডিএটিপি গঠিত হয়, সেই জিনিসটা হচ্ছে আমি ডান পাশে দেখাইছি। আশা করি এই পেজটা যদি তুমি একটু পড়ো নিজে নিয়ে, তাহলে হচ্ছে খুব সহজে বুঝতে পারবা। তাহলে আমরা দেখলাম যে এই যে তোমার হচ্ছে নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডের ভিতরে আসলে 3টা উপাদান থাকে। 2টা উপাদানের কথা তো আমরা অলরেডি আগেই পড়ছি, পেন্টোশর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষার, তারা মিলে নিউক্লিওসাইড গঠিত করে। সেই নিউক্লিওসাইডের সাথে বা নিউক্লিওসাইডটার যে পেন্টোশর্করা আছে, সেই পেন্টোশর্করা 5 নাম্বার কার্বনে যদি একটা ফসফেট এসে যুক্ত হয়, তখন তাকে বলা হয় একটা নিউক্লিওটাইড। এবার ফসফেট কয়টা যুক্ত হইতেছে সেই জিনিসটার উপরও ডিপেন্ড করে এই নিউক্লিওটাইডটার নামটা চেঞ্জ হতে থাকে। যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে এটার নাম হবে হচ্ছে মনোফসফেট, যদি 2টা ফসফেট যুক্ত হয় ডাইফসফেট, যদি 3টা ফসফেট যুক্ত হয় ট্রাইফসফেট। তাহলে ভাই 4টা ফসফেট যুক্ত হলে কি হবে? 4টা ফসফেট আসলে যুক্ত হইতে পারে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এই যে তোমার নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডের নাম আসলে কিভাবে হইতে পারে। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে, সেখানে খুবই ভালো করে হচ্ছে খেয়াল করবা, কারণ এই জিনিসটা বইতে কোথাও পাবা না। বইতে এরকম সুন্দর করে হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে না, আর ব্যাখ্যা না করার কারণে যেহেতু একদম ডিরেক্টলি এক লাইনে হচ্ছে মেইন কথাটা বলে দেওয়া হয়েছে, সেই জন্য হচ্ছে তোমাদের বুঝতে অনেক কষ্ট হয়, ঠিক আছে। সো আমার কাজই হচ্ছে ভেঙে ভেঙে বোঝানো। সো আমরা চলো ভেঙে ভেঙে দেখি এই নিউক্লিওটাইড যে বললাম, সেই নিউক্লিওটাইডের নামটা আসলে কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে। খুব ভালো করে খেয়াল রাখবা, নিউক্লিওটাইড হচ্ছে 3টা জিনিস দ্বারা গঠিত, পেন্টোশর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষার, অজৈব ফসফেট। তাহলে এই 3টা জিনিসের উপর ভিত্তি করেই আমাদের নিউক্লিওটাইডের নামটা চেঞ্জ হবে। আচ্ছা, কীরকমভাবে? প্রথমত যে জিনিসের উপর ডিপেন্ড করে আমাদের একটা নিউক্লিওটাইডের নামকরণ করা হয়, সেটা হচ্ছে এই নিউক্লিওটাইডের ভিতরে পেন্টোশর্করা হিসেবে কি আছে, সেটা কি রাইবোজ শর্করা আছে নাকি ডিঅক্সি রাইবোজ শর্করা আছে, সেই জিনিসটার উপর ডিপেন্ড করে আমাদের নিউক্লিওটাইডটার নামটা ভিন্ন ভিন্ন হতে পারে। ফর এক্সাম্পল, যদি রাইবোজ থাকে তাহলে কোনো সমস্যা নেই, রাইবোজ থাকলে কোনো ধরনের সমস্যা নেই, তার নামের মাঝে কোনো ধরনের এফেক্ট সেটা ফেলবে না। কিন্তু যদি থাকে ডিঅক্সি রাইবোজ শর্করা, অর্থাৎ ডিএনএর মাঝে যেই পেন্টোশর্করাটা থাকে, সেই জিনিসটা যদি থাকে, তাহলে আগের মতোই ওই নিউক্লিওসাইডের নামের মাঝে আমরা যে ফার্স্টে হচ্ছে ডিঅক্সি কথাটা আনছিলাম, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফার্স্টে একটা ডিঅক্সি কথাটা অ্যাড করতে হবে। আচ্ছা, 2 নাম্বার কোন জিনিসটার উপর ডিপেন্ড করে আমাদের নিউক্লিওটাইডের নামটা? সেই জিনিসটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে পিউরিন আছে নাকি পাইরিমিডিন আছে। যদি পিউরিন থাকে, আগের মতোই পিউরিন থাকলে নামের শেষে কি হয়? সিন হয়। আর যদি হচ্ছে পাইরিমিডিন থাকে, তাহলে আগের মতোই নামের শেষে কি হয়? ডিন যুক্ত হয়। তাহলে খুবই সিম্পল কথা, নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে যদি থাকে পিউরিন অর্থাৎ এডিনিন কিংবা গুয়ানিন, তাহলে আমরা তার নামের শেষে কি দিব? নামের শেষে দিব সিন। আর যদি পাইরিমিডিন জাতীয় কোনো ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষার থাকে, যেমন সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এরকম কোনো ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তার নামের শেষে কি দিব? ডিন কথাটা দিব। তাহলে এরকমভাবে হচ্ছে নামকরণ হবে। এই নামকরণটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। কোথায়? ওই যে নিউক্লিওসাইড পড়ছিলাম, নিউক্লিওসাইডের মাঝে কিন্তু আমরা এই নামকরণটা অলরেডি আমাদের উদাহরণ প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে অলরেডি শিখে ফেলছি। পাশাপাশি এখন আমরা কি জানলাম? এখন যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে আমাদের পরের পেজে, সেই জিনিসটা হচ্ছে ভাইয়া কয়টা ফসফেটের ক্ষেত্রে যুক্ত হয়েছে। ফসফেট যদি একটা যুক্ত হয় তাহলে হচ্ছে মনোফসফেট, যদি 2টা ফসফেট যুক্ত হয় তাহলে হচ্ছে ডাইফসফেট, আর যদি 3টা ফসফেট যুক্ত হয় তাহলে হচ্ছে ট্রাইফসফেট। তাহলে এখন আশা করি হচ্ছে এই নিচের যে কথাগুলো আমি লিখলাম, সেই কথাগুলো সুন্দর করে হচ্ছে বুঝতে পারবেন। ধরা যাক আমাদের সুগার বা পেন্টোশর্করাটা হচ্ছে রাইবোজ শর্করা। এই কথাটা দেখবা, এখন যে কথাগুলো লিখছি সেগুলো দেখবা হাসান স্যারের বইতে একদম লাইন বাই লাইন হচ্ছে লেখা আছে, আমি ওখান থেকে হচ্ছে জাস্ট সুন্দর করে হচ্ছে এখানে অ্যাড করছি, ঠিক আছে। এখন এই কথাগুলো আশা করি বুঝতে পারবা যে নামটা আসলে কেন এরকম হয়েছে। আচ্ছা, সো প্রথমে আসো যে সুগার বা পেন্টোশর্করা হিসেবে যদি রাইবোজ শর্করা থাকে, তাহলে তার নামকরণটা কী হবে? রাইবোজ শর্করা মানেই হচ্ছে আমরা অলরেডি কি বুঝেছি যে রাইবোজ শর্করা, তার মানে তার নামের ক্ষেত্রে হচ্ছে এই পেন্টোশর্করার কোনো ধরনের ভূমিকা থাকবে না। ডিঅক্সি রাইবোজ যদি থাকতো তাহলে হচ্ছে তার নামের শুরুতে আমরা ডিঅক্সি কথাটা অ্যাড করতাম। তাহলে এর উদাহরণ কি হতে পারে? যদি সুগার হয় রাইবোজ, তাহলে উদাহরণ হতে পারে হচ্ছে এডিনোসিন মনোফসফেট। আমরা কি বুঝেছি? আমরা একটু চিন্তা করি যে এডিনোসিন মনোফসফেট মানে তার নামের শুরুতে যেহেতু হচ্ছে ডিঅক্সি নাই,
তার মানে তার যে পেন্টো শর্করাটা আছে সেই শর্করাটা হচ্ছে রাইবোজ শর্করা। এরপর তার নামের মাঝে কি আছে, সিন আছে। সিন মানে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে একটা পিউরিন নাইট্রোজেন গঠিত ক্ষার। তাহলে এডিনোসিন মনোফসফেট, মনোফসফেট আমরা কি বুঝেছি, মনোফসফেট মানে হচ্ছে মনো এক ফসফেট। তাহলে ফসফেট আছে কয়টা, একটা মাত্র ফসফেট আছে। আচ্ছা এই জিনিসটাকেই আমরা সংক্ষেপে লিখতে পারি এএমপি। এএমপি মানে কি, এডিনোসিন মনোফসফেট। আবার যেহেতু হচ্ছে এডিনোসিন মনোফসফেট, এই জিনিসটা হচ্ছে এডিনিনের একটা নিউক্লিওটাইড, এই জিনিসটাকে অনেক সময় এডিনিন নিউক্লিওটাইড বলা হয়। আর পাশাপাশি এই এডিনিন নিউক্লিওটাইডেরই অপর নাম হচ্ছে এডিনাইলিক অ্যাসিড। তাহলে অ্যাসিড আকারে, অ্যাসিড নামকরণ আকারে যদি তুমি হচ্ছে প্রকাশ করতে চাও তাহলে আইলিক অ্যাসিড, আইলিক অ্যাসিড এই কথাটা অ্যাড করতে হবে। এডিনাইলিক অ্যাসিড, গোয়ানাইলিক অ্যাসিড, ঠিক আছে, এরকমভাবে হচ্ছে এই কথাগুলো অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল এর পরেরটাতে আমরা আসি, তাহলে হচ্ছে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে। গোয়ানোসিন মনোফসফেট, গোয়ানোসিন মনোফসফেট মানে কি, যেহেতু হচ্ছে তার নামের শুরুতে ডিঅক্সি নাই, তাহলে হচ্ছে পেন্টো শর্করাটা হচ্ছে রাইবোজ শর্করা। তারপর হচ্ছে গোয়ানোসিন, সিন কথাটা আছে তার মানে হচ্ছে পিউরিন শর্করা। হ্যাঁ, গোয়ানিন হচ্ছে আসলে একটা পিউরিন। তারপর হচ্ছে মনোফসফেট, মনোফসফেট মানে কি, ফসফেট আছে কয়টা, একটা মাত্র ফসফেট আছে। এবং দেখো এই জিনিসটারই হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে জিএমপি। জিএমপি মানেই হচ্ছে গোয়ানোসিন মনোফসফেট। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের আমি জানি যে তোমাদের লেভেল একটা জিনিস পেস লাগতে পারে যে ভাইয়া নিউক্লিওসাইডের নাম আর নিউক্লিওটাইডের নামের মাঝে পার্থক্য আমরা কেমনে করবো। খুব সিম্পল কথা, নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয়েছিল তারপর গঠিত হয়েছিল নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওসাইডের নামে কোনো ধরনের ফসফেট থাকবে না, আর নিউক্লিওটাইডের নামে মনোফসফেট থাকতে পারে, ডাইফসফেট থাকতে পারে, ট্রাইফসফেট থাকতে পারে। আর পাশাপাশি গোয়ানোসিন মনোফসফেট মানে কি, গোয়ানোসিন মনোফসফেট মানে হচ্ছে গোয়ানিনের একটা নিউক্লিওটাইড। এবং সেই জিনিসটাকে আমরা বলছিলাম যে আইলিক অ্যাসিড, এই কথাটা একটু অ্যাড করলেই হয়ে যাবে। সো গোয়ানিন নিউক্লিওটাইডের ওই আইলিক অ্যাসিড ফর্মে নামটা কি হবে, গোয়ানাইলিক অ্যাসিড। আচ্ছা আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে। এখন আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো সেই কথাগুলো আমি কোনো ব্যাখ্যা করব না, আমি জাস্ট হচ্ছে নামগুলো বলে যাব। আপনাদের কোনো ধরনের যদি সমস্যা থাকে তাহলে একটু কমেন্টে জানাই দিন, তাইলেই হবে। আর আশা করি এখন হচ্ছে একটু ভালো করে হচ্ছে যদি একটু মনোযোগ দাও ক্লাসে, তাহলে এই কথাগুলো এমনি বুঝতে পারবা। সাইটিডিন মনোফসফেট সিএমপি, এবং সেটা হচ্ছে সাইটোসিনের একটা নিউক্লিওটাইড। আর এই ক্ষেত্রে যদি সাইটোসিন, তাহলে সাইটোসিন হইলে কি হবে, সাইটিডাইলিক অ্যাসিড। আচ্ছা ইউরিডিন মনোফসফেট, ইউরিডিন মনোফসফেট ইউএমপি। আবার অনেকে হচ্ছে পাবজি যারা খেলো তারা ইউএমপি ওই বন্দুকটার কথা চিন্তা করো না। আচ্ছা আমরা হচ্ছে অনেক মজা করতেছি। তাহলে ইউএমপি এই জিনিসটা হচ্ছে বায়োলজির ভাষায় ইউরিডিন মনোফসফেট, ঠিক আছে, পাবজির ভাষায় হচ্ছে অন্য কিছু বন্ধু বোঝাই। আচ্ছা তাহলে ইউরিডিন মনোফসফেট এই জিনিসটা হচ্ছে ইউরাসিলেরই একটা নিউক্লিওটাইড, এবং সেই ইউরাসিলের যে নিউক্লিওটাইড সেই জিনিসটাকে আইলিক অ্যাসিডের ফর্মে কি হবে, আইলিক অ্যাসিডের ফর্মে হবে ইউরিডাইলিক অ্যাসিড। এগুলো হচ্ছে রাইবোজ শর্করার ক্ষেত্রে। আচ্ছা এরপর আমরা চলে আসি হচ্ছে ডিএনএ ক্ষেত্রে। তাহলে ডিএনএ ক্ষেত্রে সুগার কি থাকবে, পেন্টো শর্করা নিশ্চয়ই থাকবে হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। এবং সেই ডিঅক্সি রাইবোজ শর্করার ক্ষেত্রে আমাদের নিউক্লিওটাইডগুলোর নাম কি হবে একটু খেয়াল করে দেখো, ডিঅক্সি এডিনোসিন মনোফসফেট, বা এইগুলো তো এখন বুঝবা, ছোট হাতের ডিএমপি মানে হচ্ছে ডিঅক্সি এডিনোসিন মনোফসফেট। এবং এই ক্ষেত্রে তোমার হচ্ছে যেই নিউক্লিওটাইডটা গঠিত হয়েছে তার নাম কি হবে, তার নাম হবে এডিনিনের ডিঅক্সি নিউক্লিওটাইড, ঠিক আছে। তার ভিতরে হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা যেহেতু আছে, এবং পাশাপাশি হচ্ছে আইলিক অ্যাসিড ফর্মে তার যদি নামকরণটা করা হয় সেক্ষেত্রে তার নাম কি হবে, তার নাম হবে হচ্ছে ডিঅক্সি এডিনাইলিক অ্যাসিড। অর্থাৎ আগের মতোই এডিনাইলিক অ্যাসিড, গোয়ানাইলিক অ্যাসিড হবে, জাস্ট শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে রাইবোজ শর্করার বদলে কি আছে, ডিঅক্সি রাইবোজ শর্করা। তাহলে তার নামের শুরুতে কি হবে ভাইয়া, তার নামের শুরুতে হবে হচ্ছে ডিঅক্সি, এই কথাটা যুক্ত হবে। তাহলে ডিঅক্সি এডিনাইলিক অ্যাসিড, ডিঅক্সি গোয়ানাইলিক অ্যাসিড, এরপর হচ্ছে ডিঅক্সি সাইটিডিলিক অ্যাসিড, এবং সবশেষে যেহেতু হচ্ছে ডিএনএ মাঝে আমাদের ইউরাসিল থাকবে না, তাহলে ইউরিডিন মনোফসফেট এই জিনিসটা তো থাকবে না, কি থাকবে, ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট, বা সংক্ষেপে লিখলে আমরা লিখব কি ডিটিএমপি। এবং আইলিক অ্যাসিড ফর্মে তার নামকরণ কি হবে, আইলিক অ্যাসিড ফর্মে তার নামকরণ হবে ডিঅক্সি থাইমিডিলিক অ্যাসিড। এবং আমরা বলতে পারি এই জিনিসটাকে থাইমিডিনের একটা ডিঅক্সি নিউক্লিওটাইড। ওই যে ডিঅক্সি নিউক্লিওটাইডটাকে আমি হচ্ছে খাতার মাঝে পেশ শেষ হয়ে গেছি, সেই জন্য হচ্ছে আমি কি লিখছি ডিএন। এই জিনিসটা একটু বুঝে নিও, ছোট হাতের ডি মানে হচ্ছে ডিঅক্সি আর এন মানে হচ্ছে নিউক্লিওটাইড, থাইমিডিনের ডিঅক্সি নিউক্লিওটাইড, এই জিনিসটা হচ্ছে আমি এখানে লিখছি, আশা করি তোমরা বুঝতে পারবা। আচ্ছা আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে, সেখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এরপরে বাকি যে অংশটা, এই যে তোমার এডিনোসিন মনোফসফেট, সেই মনোফসফেটের সাথে আরেকটা ফসফেট যদি যুক্ত হয় তাহলে কি হবে, ডাইফসফেট হয়ে যাবে। সেই ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যদি যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে, এডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা এরপরে বাকি যে অংশগুলো আছে ওগুলো আমি আর ব্যাখ্যা করলাম না, এগুলো হচ্ছে জাস্ট তুমি যদি হচ্ছে যে পিডিএফটা পেয়ে যাবা নিচে, সেই জিনিসটা যদি একটু ভালো করে খেয়াল করো তাইলেই হচ্ছে বুঝতে পারবা। এইগুলো হচ্ছে আমি এতক্ষণ যাবত যে চিল্লাচালি করলাম যে একটা মনোফসফেটের সাথে
আরেকটা ফসফেট যুক্ত হইলে ডাইফসফেট, আরেকটা ফসফেট যুক্ত হইলে ট্রাইফসফেট। সিম্পল কথা। এখন কথা হইতেছে এই নিউক্লিওটাইডগুলোর কাজটা কি? এই যে আমি বললাম এটিপি, সিটিপি, জিটিপি, ইউটিপি, এই নিউক্লিওটাইডগুলোর নামই হচ্ছে রাইবো নিউক্লিওটাইড। এবং সেই রাইবো নিউক্লিওটাইডই হচ্ছে একটার পর একটা এরকমভাবে পুঁতির মতো যুক্ত হয়ে আলটিমেটলি কি গঠন করে? আমাদের আরএনএ নামক মালাটা গঠন করে। ডি এটিপি, ডি সিটিপি, ডি জিটিপি এবং ডি টিটিপি। তাহলে এই যে তোমার হচ্ছে নিউক্লিওটাইডগুলোর নাম বললাম, সেগুলো হচ্ছে ডিঅক্সি নিউক্লিওটাইড। এবং সেই ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডগুলাই একটার পর একটা এরকমভাবে পুঁতির মতো একটার পর একটা যুক্ত হয়ে আলটিমেটলি কি গঠন করে? আমাদের ডিএনএ নামক মালাটা গঠন করে। তাহলে এখন এই কথাগুলাই দেখো আমাদের পরবর্তী অংশে আমরা লিখছি, সেই জিনিসটা হচ্ছে নিউক্লিওটাইডগুলোর কাজগুলো কী কী। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউর জন্য, এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। তাহলে আমরা আগেই বললাম যে রাইবো নিউক্লিওটাইড অর্থাৎ এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি, এই জিনিসপাতিগুলো পরস্পরের সাথে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এবং সেই বন্ধনটার নামই হচ্ছে, আমরা ক্লাসের শুরুতে বলছিলাম ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে আমরা খুব ভালো করে হচ্ছে মনে রাখবো যে রাইবো নিউক্লিওটাইড যেগুলো আছে এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি, এরা পরস্পরের সাথে ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয় এবং যুক্ত হয়ে আলটিমেটলি হচ্ছে আমাদের আরএনএ নামক যে মালাটা আছে বা নিউক্লিক অ্যাসিডটা আছে সেই জিনিসটা গঠন করে। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের পরের পয়েন্টে। সেই জিনিসটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড যেগুলো আছে, যেমন ডি এটিপি, ডি জিটিপি, ডি সিটিপি, ডিটিটিপি, এই জিনিসপাতিগুলো পরস্পরের সাথে আবার আগের মতোই ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আলটিমেটলি কি গঠন করবে? আলটিমেটলি গঠন করবে আমাদের ডিএনএ নামক মালাটা। এবং এই ক্ষেত্রে বুঝতে পারতেছো যেহেতু ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, তাহলে এরকম মালা থাকবে হচ্ছে বেসিক্যালি দুইটা মালা থাকবে। পাশাপাশি 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার যে পয়েন্টগুলো লিখলাম সেগুলো হচ্ছে আমাদের নিউক্লিওটাইডের অন্যান্য বিপাকীয় ভূমিকা বা অন্যান্য কাজ, সেই জিনিসপাতিগুলো একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে মধ্যবর্তীকালীন কোনো ধরনের বিপাক কিংবা বিক্রিয়া, বিপাক মানেই হচ্ছে বিক্রিয়া সোজা আলাপ, সো সেই বিপাক কিংবা বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে এনএডি প্লাস কিংবা এনএডিপি প্লাস এই যে নিউক্লিওটাইডটা আছে সেই নিউক্লিওটাইডটা খুবই সাহায্য করে। পাশাপাশি 4 নম্বর যে পয়েন্টটা আমরা মনে রাখবো সেই জিনিসটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে আমাদের গুয়ানোসিন ট্রাইফসফেট এই যে নিউক্লিওটাইডটা আছে সেই জিনিসটা খুবই সাহায্য করে। এবং শ্বসনের ক্ষেত্রে আমরা জানি শ্বসন মানে হচ্ছে গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি। ওই এটিপি জিনিসটি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। তাহলে আমরা বুঝতে পারলাম যে শ্বসনের ক্ষেত্রে এডিনোসিন ট্রাইফসফেট সাহায্য করে। এবং ফসফোলিপিড মানে কি? লিপিডের সাথে ফসফেট আয়নটা যুক্ত আছে, PO4 3- এই আয়নটা যুক্ত আছে। সো ওইরকম ফসফোলিপিড সংশ্লেষণের ক্ষেত্রে আমাদের সিটিপি কিংবা সাইটিডিন ট্রাইফসফেট এই যে নিউক্লিওটাইডটা আছে সেই নিউক্লিওটাইডটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা এতক্ষণ জানলাম হচ্ছে নিউক্লিওটাইডগুলো আমাদের দেহের মাঝে কি ধরনের ভূমিকা পালন করে। আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী পেজে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম? আমরা জানলাম যে ডিএনএ, আরএনএ এই যে নিউক্লিক অ্যাসিড আছে তার হচ্ছে মালার মতো গঠন, এবং সেই মালার মতো গঠনের মাঝে এই যে ছোট ছোট পুঁতিগুলো আছে সেই পুঁতিগুলোর নাম হচ্ছে নিউক্লিওটাইড। এবং সেই নিউক্লিওটাইড সম্পর্কে হচ্ছে আমরা এতক্ষণ পড়াশোনা করলাম। এখন আমাদের কি কাজ? আমরা আগেই বলছিলাম যে এই পুঁতি সম্পর্কে জানার পর একটা পুঁতি আরেকটা পুঁতির সাথে কিভাবে যুক্ত হয়ে ফার্স্টে ডাই নিউক্লিওটাইড গঠন করে সেই জিনিসটা জানবো, এবং পরবর্তীতে এরকমভাবে পুঁতিগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে কীভাবে পলিনিউক্লিওটাইড জিনিসটা গঠন করে অর্থাৎ ডিএনএ আরএনএ গঠন করে সেই জিনিসটা জানবো। তাইলে হচ্ছে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে চলো শুরুতে আমরা দেখে নিই কীভাবে হচ্ছে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে একটা ডাই নিউক্লিওটাইড গঠন করে। সো এই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, ধরা যাক আমাদের প্রথম নিউক্লিওটাইডটা, আমাদের দুইটা নিউক্লিওটাইড লাগবে, ধরা যাক আমাদের প্রথম নিউক্লিওটাইডটা হচ্ছে নিচে আছে আর দ্বিতীয় নিউক্লিওটাইডটা হচ্ছে উপরে আছে। একটু পাশের চিত্রটা খেয়াল করো তাহলে বুঝবা। সো প্রথম নিউক্লিওটাইডের যে পেন্টোজ শর্করা আছে সেই পেন্টোজ শর্করার 5 নাম্বার কার্বনে কি যুক্ত আছে? 5 নাম্বার কার্বনে যুক্ত আছে হচ্ছে ফসফরিক অ্যাসিডটা। আর দ্বিতীয় নিউক্লিওটাইডের যে 3 নাম্বার কার্বন আছে সেই 3 নাম্বার কার্বনের নিচে কি আছে? হাইড্রোক্সিল গ্রুপটা। সো দেখা যাবে যে দ্বিতীয় নিউক্লিওটাইডটার 3 নাম্বার কার্বনে থাকা হাইড্রোক্সিল গ্রুপ থেকে হাইড্রোজেনটা সরে যাবে। তাহলে অক্সিজেনের জন্য নিশ্চয়ই একটা হাত খালি হবে। সেই হাতটার সাথে আমাদের প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করার 5 নাম্বার কার্বনে যুক্ত ফসফরিক অ্যাসিডটা একটা বন্ধন গঠন করবে, যে বন্ধনটার নামই হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। সেই বন্ধনটা দেখতে কীরকম একটু পাশের চিত্রটা খেয়াল করলেই বুঝতে পারবা। এবং এই ফসফোডাইএস্টার বন্ধন গঠনের মাধ্যমে হচ্ছে আমাদের একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত হয়ে ডাই নিউক্লিওটাইড গঠন করে। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী পেজে। সেখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হইলে সেই জিনিসটাকে আমরা বলি ডাই নিউক্লিওটাইড।
এরকমভাবে প্রথম নিউক্লিওটাইডের পেন্টো শর্করার 5 নাম্বার কার্বনে থাকা ফসফরিক অ্যাসিডটা দ্বিতীয় নিউক্লিওটাইডের পেন্টো শর্করার 3 নাম্বার কার্বনে থাকা হাইড্রোক্সিল মূলক থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে একটা ফসফোডাইএস্টার বন্ধন গঠনের মাধ্যমে এরকমভাবে যদি একটা নিউক্লিওটাইডের পর আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইডের পর আরেকটা নিউক্লিওটাইড, এরকমভাবে নিউক্লিওটাইড কিংবা পুঁতিগুলো আমরা যেগুলো বলছিলাম পুঁতি, সেগুলো যদি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এরকমভাবে n সংখ্যক যুক্ত হয়, তখন সেই জিনিসটা কি আমরা বলি পলি নিউক্লিওটাইড। পলি মানে হচ্ছে পলিমার। কিসের পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। সেজন্যই তাকে বলা হচ্ছে পলিনিউক্লিওটাইড। এবং এই পলিনিউক্লিওটাইডই হচ্ছে আমাদের ডিএনএ, আরএনএ। পার্থক্য তাহলে কি? দুজনে যদি পলিনিউক্লিওটাইড হয়, পার্থক্য হচ্ছে ডিএনএর ক্ষেত্রে এরকম পলিনিউক্লিওটাইড কিংবা এরকম মালা থাকে হচ্ছে 2টা, অন্যদিকে আরএনএর ক্ষেত্রে এরকম মালা থাকে হচ্ছে একটা। তাহলে আমরা মোটামুটিভাবে বুঝলাম যে ডিএনএ এবং আরএনএ দুজনই হচ্ছে পলিনিউক্লিওটাইড, এবং সেই পলিনিউক্লিওটাইড আসলে কিভাবে গঠিত হয় সেই জিনিসটা আমরা একদম আস্তে ধীরে একদম শুরু থেকে হচ্ছে আজকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আচ্ছা, মাঝখান দিয়ে আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে ডিএনএর ক্ষেত্রে আমরা একটু আগে বললাম যে ডিএনএর ক্ষেত্রে এরকমভাবে পলিনিউক্লিওটাইডের মালা কিংবা সূত্রক থাকবে কয়টা? 2টা। এবং সেই সূত্রকগুলোর ডিরেকশন কীরকম হবে? একটা সূত্রকের ডিরেকশন যদি হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, অন্য সূত্রকটার ডিরেকশন হবে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে। এবং যেহেতু হচ্ছে সূত্রক 2টা পরস্পর থেকে সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে, সেজন্যই এটাকে আমরা বলবো প্যারালাল। এবং যেহেতু তাদের ডিরেকশন পরস্পরের বিপরীতমুখী, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হলে আরেকটা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, সেই জন্যই এই বিপরীতমুখী সমান্তরাল অবস্থাটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল অবস্থা। তাহলে আমরা খুব ভালো করে হচ্ছে খেয়াল রাখবো এই জিনিসটা। হচ্ছে আমরা কয়েকদিন পরেই যখন হচ্ছে ডিএনএর গঠন নিয়ে একটা নতুন ভিডিও আপলোড করবো এই চ্যানেলে, এই বায়োলজি আড্ডা চ্যানেলে, তখন হচ্ছে সেই জিনিসটা খুবই কাজে লাগবে। সো আমরা আগে থেকে জেনে রাখি যে ডিএনএর যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে অ্যান্টি প্যারালাল অবস্থায় থাকে, এবং পাশাপাশি হচ্ছে আমাদের আরএনএতে শুধুমাত্র একটা মালা থাকে, এবং সেই মালাটার ডিরেকশন কত হয়? সেই মালাটার ডিরেকশন হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। এই 5 প্রাইম 3 প্রাইম এগুলো আসলে কি বোঝায় সেই জিনিসটা কিন্তু আমি ক্লাসের মাঝ দিয়েই বলে দিচ্ছি। আমি বলছি যে 5 প্রাইম হচ্ছে আসলে ওই পেন্টো শর্করার নাম্বারিং। সো আশা করি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে তোমরা বুঝতে পারছো। আর আমরা চলে যাই আজকে ক্লাসের একদম লাস্ট টপিকে। সেই জিনিসটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের কাজ। নিউক্লিক অ্যাসিডের কাজটা কি? খুবই সিম্পল কথা। নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ, আরএনএ এবং সেই জিনিসপাতিগুলোই দেখা যাচ্ছে আমাদের পিতামাতার দেহ থেকে সন্তানের দেহে, অর্থাৎ আমাদের দেহে হচ্ছে কি করে বংশগতীয় বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার করে। সেই জন্য এই ডিএনএ আরএনএকে আমরা কি বলতে পারি? ডিএনএ আরএনএকে বলতে পারি বংশগতীয় উপাদান। আর পাশাপাশি হচ্ছে এই ডিএনএ থেকে আমরা দেখছিলাম যে ট্রান্সক্রিপশন একটা প্রক্রিয়ার মাধ্যমে, আমরা বিস্তারিত যদিও পড়ি নাই, কিন্তু নিউক্লিয়াসের গঠন নিয়ে আমরা যখন হচ্ছে আগের ভিডিওটা, এই চ্যানেলের আগের ভিডিওটা যখন আমরা দেখছিলাম, তখন আমরা কি বলছিলাম যে ডিএনএ সে হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য বহন ধারণ সব কিছুই করে, পাশাপাশি হচ্ছে সে তার ভিতরে থাকা বৈশিষ্ট্যগুলো প্রকাশও করে। ওই প্রকাশ করার স্বার্থে ডিএনএ ফার্স্টে একটা এমআরএনএতে পরিণত হয়, সেই এমআরএনএ ফার্স্টে হচ্ছে প্রোটিনে পরিণত হতে পারে। আর সেই প্রোটিনই হচ্ছে আমাদের একটা কোষের বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করে, কারণ প্রোটিনই হইতে পারে এনজাইম, প্রোটিনই হইতে পারে হরমোন, প্রোটিনই হইতে পারে কোনো একটা সিগন্যালিং মলিকুল। কাজেই যেহেতু ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, সুতরাং আমরা বলতে পারি ডিএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। আর এর মাধ্যমে আসলে কি করতেছে? এই ডিএনএ আরএনএগুলো আসলে আমাদের একটা কোষের যাবতীয় যত কাজ সেগুলা সম্পাদন করে দিচ্ছে, অর্থাৎ আমাদের কোষের ভিতরে থাকা বিভিন্ন ধরনের বিক্রিয়াকে তারা কন্ট্রোল করতেছে। কারণ কোনো একটা এনজাইম ধরো একটা বিক্রিয়া সংগঠন করে, সেই এনজাইমটা আসলে কি? এক ধরনের প্রোটিন। সেই প্রোটিনটা কই থেকে আসতেছে? এমআরএনএ থেকে। সেই এমআরএনএ আবার কই থেকে আসবে? ডিএনএ থেকে আসবে। ঠিক আছে? সো এই কথাগুলো কিন্তু আমি গত ক্লাসে নিউক্লিয়াসের ক্লাসটাতে কিন্তু একদম ডিটেলসে পড়াইছি। সো নিউক্লিয়াসের ক্লাসটা যদি তুমি এখনও না দেখে থাকো, তাহলে এই চ্যানেলেই হচ্ছে বায়োলজি আড্ডা চ্যানেলেই তুমি হচ্ছে নিউক্লিয়াসের সেই ক্লাসটা পেয়ে যাবা। সেই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে হচ্ছে এখন যে কথাগুলো বললাম যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, সেই জিনিসপাতিগুলো তুমি আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা, সো মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা অনেক বড় হয়েছে আমি জানি, কিন্তু কথা হইতেছে তোমাদের মাঝে অনেকেই হচ্ছে ভাইয়ারা বলো যে ভাইয়া এত কেন বকবক করেন, এত কেন হচ্ছে এত বড় ক্লাস নেন, আমাদের তো হচ্ছে কাইল লেগে যায়। সো কিছু করার নাই। কথা হচ্ছে এই যে টপিকটা, সেই টপিকটা যদি এত ডিটেলসে আমি না পড়াইতাম, এত ভেঙে ভেঙে যদি আমি না পড়াইতাম,
তাহলে বই যখন হচ্ছে তুমি পড়তে যাইতা তোমার হচ্ছে একটু কনফিউজিং লাগতো, কারণ আমাদের বইয়ের যে লেখকরা আছেন তাদের মাঝে অনেকেই হচ্ছে আমাদের স্টুডেন্টদের সাথে একটু মজা করতে চান, একটু মজা নিতে চান, আমাদের স্টুডেন্টদেরকে একটু টাইট দিতে চান। তাই তারা হচ্ছে বইয়ের যে কথাগুলো আছে সেগুলোকে সহজ ভাষায় না লিখে একদম কঠিন ভাষায় লিখছেন। আর পাশাপাশি হচ্ছে তারা স্টেপ বাই স্টেপ বর্ণনা না করে ডিরেক্টলি হচ্ছে অনেক ক্ষেত্রেই হচ্ছে এক লাইনে আনসার দিয়ে দিচ্ছেন, এক লাইনে হচ্ছে মেইন কথাটা বলে দিচ্ছেন। সো ওই এক লাইনে বলার কারণে যেহেতু মাঝখানের যে স্টেপগুলো আছে ধাপে ধাপে আগানো, সেই জিনিসটা যেহেতু আমাদের করা হয় না, সেই জন্যই হচ্ছে বায়োলজি অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, এবং তার জন্য হচ্ছে বায়োলজি আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। সো আমাদের এই এইচএসসি একাডেমিক বায়োলজি কোর্সের মেইন উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে বায়োলজির ভিতরের যে এই কথাগুলো, একটা সুতার সাথে আরেকটা সুতা কীভাবে জোড়া লাগতেছে, ঠিক আছে, একটা রহস্যের সাথে আরেকটা রহস্য কীভাবে জোড়া লাগতেছে, সেই জিনিসটা, সেই মজাটাই তোমাদেরকে একটু আনন্দের সাথে একটু মজা করে হচ্ছে বোঝানো। আর সেটা করতে গেলেই দেখা গেছে যে ভাইয়াকে অনেক বেশি ধাপ বাই ধাপ বর্ণনা করতে হয়, তার জন্যই হচ্ছে ক্লাসটা একটু বড় হয়। সো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের পাশে ছিলে, আমাদের আজকের ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, পাশাপাশি হচ্ছে ভাইয়া যে কথাগুলো বলছি সেগুলো একটু বোঝার চেষ্টা করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের মাঝে এখনও যারা হচ্ছে আমাদের এইচএসসি একাডেমিক বায়োলজি কোর্সে ভর্তি হও নাই, তারা এখনই হচ্ছে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো, তাহলেই হচ্ছে আমাদের এইচএসসি একাডেমিক বায়োলজি কোর্সের একদম ডিটেলস তুমি পেয়ে যাবা। পাশাপাশি হচ্ছে নিচে একটু খেয়াল করলে দেখবা যে তোমাদের শুভাশিস ভাইয়ার ফেসবুক আইডি দেওয়া আছে, সেখানে হচ্ছে জাস্ট ওনাকে একটা মেসেজ দিলেই হচ্ছে উনি তোমাদেরকে কোর্সে ভর্তির একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব স্টেপ বাই স্টেপে হেল্প করবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। জাস্ট হচ্ছে ওনাকে একটা মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া আমি এইচএসসি একাডেমিক বায়োলজি কোর্সে ভর্তি হতে চাই, কিংবা সৌরভ ভাইয়ের কোর্সটাতে ভর্তি হতে চাই, তাইলেই হবে। আচ্ছা, সো মোটামুটিভাবে এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। আর খুব শীঘ্রই কিন্তু আমাদের ডিএনএর গঠন, অর্থাৎ ডাবল হেলিক্সের গঠন, তারপর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই কয়েকটা ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে আমাদের এই বায়োলজি আড্ডা চ্যানেলে। সুতরাং সেই ভিডিওগুলো যদি তুমি সবার আগে দেখতে চাও, তাহলে অবশ্যই এক্ষুনি নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের বায়োলজি আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। আর পাশাপাশি হচ্ছে আমাদের বায়োলজি আড্ডা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখো, তাহলে দেখবা যে বায়োলজি তোমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। আর তোমাদের বায়োলজি ভালো লাগলেই আমার এই ভিডিও বানানোর সার্থকতা। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।